শুরুতে আমরা ভিজুয়াল স্টুডিও চালু করব। এটার ইনস্টলেশন সেটআপ কিভাবে করে আমি আর বলে দিব না, থ্যাংক ইউ। আর যার যার কাছে নাই আজকে আবার নেন। তাহলে নতুন একটা প্রজেক্ট আমরা নিব, আমরা উইন্ডোজে যাব এবং কিচ্ছু করার নাই, আমরা কনসোল অ্যাপ্লিকেশন দিব। বোঝা গেছে? হ্যাঁ, আমার কনসোল কয়েকদিন কনসোলই চলবে। IUBAT-র কয়টা প্রজেক্ট ছিল? এটা 3 হবে, তাই না? ওকে, যদিও এখানে কিছু থাকবে না, তারপর নামটা দেওয়া ইম্পর্টেন্ট। আমরা গত ক্লাসে বা এর আগের ক্লাসগুলোতে একটা ব্যাপার ডিসকাস করি নাই। একটা ব্যাপার তো আমি বলছি বা আমরা সি থেকে দেখছি যে শুরুতে একটা মেইন ফাংশন থাকে যেটা ইনিশিয়ালি রান হয় এবং রান হয়ে চলে যায়। এটাকে রাখার জন্য আমরা কি করি? কনসোল ডট রিড লাইন দেই, তাই না? ওকে, তো আমরা রিড কি দিব, কারণ রিড লাইন দিলে কিছু একটা লিখে ইন্টার চাপতে হয়, এটা একটা প্রবলেম। রিড কি দিলে কোন একটা কি চাপলে ও ইনপুট হিসেবে নিয়ে নেবে, যে কোনো একটা কি মানে একটা ক্যারেক্টার ABCD যে কোনো কিছু। আবার অমন করেন না, আমার এক ব্যাচের এক স্টুডেন্ট ছিল, ও প্রেস এনি কি আসছে, ও এখন খুঁজে হয়রান এনি কি কোথায়, ও খেপে গেছে, বলছে স্যার এনি কি কোথায়। আমরা সবাই খেয়াল করে দেখি যে এখানে মেইন নামে ফাংশনটা একটা প্যারামিটার আছে যেটা কিনা একটা অ্যারে। যদি আমরা অ্যারে বুঝি না, প্যারামিটার বুঝি না, ধীরে ধীরে বুঝবো। তারপরেও এইটা কি, এটা মাথায় রাখি, এটা আমাদের কিন্তু সলভ করতে হবে। ঠিক আছে, ফাংশন বোঝার পর, অ্যারে বোঝার পর এটা আমাদের অবশ্যই সলভ করতে হবে, কিন্তু এটার আপাতত কোনো সলিউশন নাই। আমরা যদি আউটপুট দিতে চাই আমরা লিখতে পারি কনসোল ডট রাইট অথবা রাইট লাইন। তো আজকে আমি ওয়াইল্ড কার্ড হিসেবে বাছলাম রাইট কে, এবং প্যারেন্থেসিস দেওয়ার পর আমি এখানে ভিতরে ডাবল কোটেশনের ভিতর দিই যে মাই নেম ইজ কান। তারপর আমি লিখতে চাচ্ছি আই অ্যাম এ কালচারাল, হ্যাঁ কালচারাল টেররিস্ট। আপনারা বাংলায় বলেন না সাংস্কৃতিক আগ্রাসন। এবার আমরা রান করি, ওই যে শাহরুখ খানের বক্তব্য হয়েছে। তো আমি আশা করতেছিলাম লাইন দুইটা 2 লাইনে আনবো, সেটা পারি নাই। এটার জন্য আমাদের একটা এই স্ট্রিং এর মধ্যে, এটা একটা স্ট্রিং, এর মাঝখানে একটা স্পেশাল ক্যারেক্টার লিখতে হবে। স্পেশাল ক্যারেক্টার হচ্ছে \n, যেটা আমরা সিতে অনেকে কাজ করছি। \n, ও কালকে HTML এর ক্লাস নিছি, তো ওই ক্যারেক্টার থেকে এখনো বের হইতে পারিনি। ওকে, তাহলে এখানে আর স্পেস না দেই, নাহলে পরের লাইনে খামাখা একটা এক্সট্রা স্পেস আসবে শুরুতেই। এটা লাইন ভেঙে গেছে। আর আমার যদি লাইন ভাঙারই প্রয়োজন হয় তাহলে আমি রাইট লিখবো না, রাইট না লিখে আমি লিখবো রাইট লাইন। রাইট লাইন লিখলে কি হয় দেখি, আমি ঠিক জানি না। কনসোল ডট রাইট লাইন, এখানে আমি ঠিক এইভাবে লিখবো এবং আমি আর একটা ইউজ করবো, কোনটা? ও আচ্ছা, এইটাকে কত জায়গায় কল করা হয়েছে, কত জায়গায় এই রেফারেন্সটা উল্লেখ করা হয়েছে সেটা অটোমেটিক এখানে কাউন্ট হবে। যেহেতু আর কোনো কোড আমি লিখি নাই, ইউজ করার প্রশ্নই আসে না, যার কারণে সে কাউন্ট করছে 0। আপনারা ওই যে থিসিসগুলো পড়তে গেলে দেখবেন না, যে কোনো কিছু রেফারেন্স উল্লেখ করতে হয়, তো এখানে কোডেও চলে আসে, যাতে করে আপনি বুঝতে পারেন হ্যাঁ এটা এত জায়গায় ইউজ করা হয়েছে। তো এই ব্যাপারগুলো আমরা পরে হাইলাইট করব, এখন না। এখন আমরা রাইট লাইন বুঝতে পারছি। ওকে, আমি বলছিলাম সফটওয়্যার ইনপুট নেয়, প্রসেস করে আউটপুট দেয়, কিন্তু দুঃখের বিষয় আমরা আগে আউটপুট শিখলাম, তাই না? এখন একটু প্রসেসিং এ যাই। এবার মাঝে মাঝে টিচাররা শাস্তি দেয় না, আগে দিত ছোটবেলায়, তোমার নামটি 10 বার লিখো। তাহলে আমি কি করব? কনসোল ডট রাইট লাইন মনে করেন ইউজ করা যাবে না, আমরা রাইট ইউজ করব এবং এখানে লিখব যে মাই নেম, দিব না এইভাবে, আই এম স্যাম, সব মুভির নাম দিব। এখন আমরা তো ডিজিটাল কামলা, তার মানে আমরা এটাকে কপি করব। হ্যাঁ, 10 বার তো আর আমার লিখতে হচ্ছে না। কপি করার পর আমি রান করব, তাহলে পানিশমেন্ট গেল। কিন্তু সমস্যা হচ্ছে এখানে ফরম্যাটটা হয়ে গেছে চেন টানিবেন, না টানিলেই 500 টাকা জরিমানা, মানে দাড়ি কমা নাই, লাইন নাই, সব একসঙ্গে চলে আসছে। অতএব আমরা এটা ক্লোজ করে এবার আমাকে কপি করে, আমার কপি করার কোনো উপায় নাই, আমাকে \n সবগুলোতে দিতে হবে। এটা 5টা 10টায় সম্ভব, কিন্তু 500 10,000-এ তখন সম্ভব না।
এই জন্য এখানে আমার একটা কনসেপ্ট আমরা ইউজ করতে পারি, সেটা হচ্ছে ধরে রাখা পাত্র, তাই না? আমরা ধরে রাখার জন্য সবসময় কিছু না কিছু ইউজ করি, মানি ব্যাগ, ভ্যানিটি ব্যাগ, পকেট ইউজ করি না? ওইগুলো হচ্ছে আধার। আচ্ছা, তারপরে পানি রাখার জন্য আমরা পকেট ইউজ করি। অনেকে হ্যাঁ বলছে, পানি রাখার জন্য আমরা সাধারণত পানির বোতল ইউজ করি, তাই না? ওকে, তাহলে কিছু কি ধরনের জিনিস রাখবেন সেই অনুযায়ী আপনার আধারের চেঞ্জ ঘটে, তাই না? যেমন পকেটে টাকা পয়সা রাখা যেতে পারে, কিন্তু পকেটে তো আমরা রিমোট নিয়ে ঘুরবো না, মানি ব্যাগ নিয়ে ঘুরবো। ওকে, তাহলে এখানে এই কনসেপ্টটাকে বলা হয় ভেরিয়েবল। ভেরিয়েবল ডিক্লেয়ার করার জন্য আপনাকে জানতে হবে ডাটা টাইপ। আমি আপাতত এমনিতে একটা ডাটা টাইপ লিখি ইন্ট, এরপর একটা আইডেন্টিফায়ার দিতে হয় যে এই ডাটা টাইপটাকে আমরা এখন কি নামে চিনবো, বা এটার যে একটা জায়গা নিবে এটার একটা নাম দিতে হবে। তো আমি এটার নাম দিলাম আইডি, তারপর ইকুয়াল দিয়ে আমি কোন একটা ভ্যালু অ্যাসাইন করব। এখানে যদি আমি এমন করে ভ্যালু অ্যাসাইন করি এটা হবে না। কারণ কি? কারণ হচ্ছে আমরা ওই যে পানির বোতলে টাকা রেখে দিছি অথবা পকেটে পানি রেখে দিছি, এরকম উল্টাপাল্টা হয়ে গেছে। এখানে যেহেতু আমি ইন্টিগ্রাল করছি সেহেতু আমাকে ইন্টিজার টাইপের কোনো ভ্যালু নিতে হবে। বোঝা গেছে? এখন দেখা যাচ্ছে যে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি। এখানে ভেরিয়েবলের নামটা কি? আইডি, আর ডাটা টাইপ এবং ভ্যালুটা আমরা এইভাবে রাখছি। এটা একটা গ্রিন সিগন্যাল আসছে, তার মানে সে বলতে চাচ্ছে আপনি এটা ডিক্লেয়ার করছেন, অ্যাসাইন করছেন, বাট কোথাও ইউজ করেন নাই। আবার আরেকটা ইস্যু আছে, আমরা এইভাবেও ডিক্লেয়ার করতে পারতাম। সেক্ষেত্রে আমার এই সি শার্পের ক্ষেত্রে তেমন কোনো লাভ নাই, এটাতে ভ্যালু ট্যালু আসবে না, আমি হয়তো এটা রানও করতে পারবো না। রান হয়েছে এনিহাও কনসোল অ্যাপ্লিকেশনে, কিন্তু এটা সাধারণত রান করার কথা না, এটাতে যেহেতু আনঅ্যাসাইন্ড, কোনো ভ্যালু অ্যাসাইন করা হবে। এখন ব্যাপার হচ্ছে যে আমি কি ডাটা টাইপ নিব। যদি করে আমি কারো স্যালারি বা টাকা পয়সার ইনপুট নিতে চাই, তাহলে কি টাইপের ভেরিয়েবল ডিক্লেয়ার করব? এখন স্যালারিতে যদি ফ্র্যাকশন আসে ডাবল, তাই না? যদি কারো নাম ইউজ করতে চাই, ওকে স্ট্রিং, তাহলে আমি এখানে স্ট্রিং ভেরিয়েবলটা নেই নেম ইকুয়াল টু, আমি এখানে বলি আই অ্যাম স্যাম। এরপর এই জায়গাগুলো আর আমার ডাবল কোটেশন বা এত কিছু ইউজ করতে হবে না, আমি শুধু ভেরিয়েবলটার নামটাই ইউজ করতে পারবো। তার মানে এটা নেম নামে মেমোরিতে একটা জায়গা তৈরি হয়ে যাবে। প্রোগ্রাম কিভাবে রান করে আমরা জানি নাকি জানি? আমরা যখন কোন একটা প্রোগ্রামের এক্সি ফাইলে ক্লিক করি, এক্সি ফাইলে ক্লিক করার সাথে সাথে আমাদের কম্পিউটারের র্যামে এই প্রোগ্রামটা সবকিছু ইনিশিয়ালাইজ হয়ে যায়। দেন র্যাম থেকে এটা প্রসেসরে প্রসেস হয়। আর এখানে যদি 32 বিট হয় তাহলে এরকম 32 বিট করে প্রসেস হবে, 64 বিট হলে 64 বিট করে প্রসেস হবে। বুঝা গেছে? আর এইখান থেকে এখানে যে আসবে ডাটাটা, এই স্পিডটাকে কি বলা হয়? ট্র্যাক স্পিড, বাস স্পিড, মিনি বাস না মাইক্রো বাস? জাস্ট বাস, BUS, বাস স্পিড। ওকে, তাহলে এটা বাস স্পিড। তাহলে বাস স্পিড হলে এই ডাটাটা ট্রান্সফার হবে খুব ফাস্ট, তাই না? আপনি যদি 100 সফটওয়্যার একসাথে রান করাইতে চান তাহলে আপনাকে র্যামটা বড় করতে হবে। তাহলে র্যাম বড়র সাথে স্লো ফাস্টের কোনো সম্পর্ক নেই। স্লো ফাস্টের সম্পর্ক হচ্ছে বাস স্পিডের সঙ্গে আর প্রসেসিং পাওয়ার এবং কত বিট করে প্রসেস করে সেটা। র্যাম বড় হলে জাস্ট আপনি বড় প্রোগ্রাম লোড করতে পারবেন, অনেক বেশি প্রোগ্রাম লোড করতে পারবেন। এখন এর সাথে এর একটা দূরত্ব আছে না? তো সবসময় এত দূরে যাওয়া লাগে। আমরা তো কাজ করতে গেলে খাতা কলম কম্পিউটার মাউস হাতের কাছে রাখতে হয়, সব না, বাট কিছু জিনিস হাতের কাছে রাখতে হয়। এই জন্য প্রসেসরের সাথেই লাগানো কিছু 3 লেভেলে থাকতে পারে, লাগানো কিছু মেমোরি থাকে। এগুলো খুব শর্ট হয়, এগুলো অনেক এক্সপেন্সিভ। তো এগুলো হচ্ছে ওই যে লেভেল 1 ক্যাশ মেমোরি, লেভেল 2 ক্যাশ মেমোরি, লেভেল 3 ক্যাশ মেমোরি। এই ক্যাশ মেমোরি যত বেশি হবে প্রসেসরের দাম তত বেশি হবে। এখন আমরা দেখতেছি যে হার্ড ডিস্কেও ক্যাশ মেমোরি আছে, কারণ যে ডাটাগুলো চাচ্ছে রিকোয়েস্ট হচ্ছে সেগুলো সে এখানে ক্যাশ করে রাখে যাতে করে তার প্রসেসটা একটু ফাস্টার হয়, তাই না? এই হচ্ছে ইস্যু। তাহলে আমি যখন নেম নামে স্ট্রিং ভেরিয়েবল ডিক্লেয়ার করছি তখন এখানে একটা জায়গা তৈরি হয়েছে র্যামে নেম নামে। এখন কোথায় জায়গা তৈরি হয়েছে, লোকেশন কি, ঠিকানা কি, ওটা পোস্ট অফিসের পিয়ন জানবে। আমার আপাতত জানার দরকার নাই, অনেক আগে যারা কোড করতো তাদের এটা জানা লাগতো, আমাদের এখন জানার দরকার নেই। তাহলে নেম নামে একটা জায়গা তৈরি হবে। জায়গাটা কেমন হবে? একটা দোকান করার মতো জায়গা হতে পারে, একটা সুন্দর সুইমিং পুল করার মতো জায়গা হতে পারে, একটা ডুপ্লেক্স ভিলা করার মতো জায়গা হতে পারে, বিশাল বড় অ্যাপার্টমেন্ট বানানোর মতো। কারণ জায়গাটা তো ধরন আছে নাকি? ডোবার পাশে নরম কাদামাটিতে আপনি অনেক বড় বিল্ডিং তুলতে পারবেন? অনুমতিই পাবেন না, তাই না? তাহলে এই জায়গারও ধরন আছে, সেটাতে আমি একটু পরে আসতেছি।
আপাতত মেমোরিতে আমার একটা জায়গা আছে, সেখানে আমি যেই ভ্যালুটা রাখছি সেই ভ্যালুটা কোনোভাবে আছে। এবার যতবার আমি ওই মেমোরিটার নাম অথবা ওই জায়গাটার নাম উল্লেখ করব, ততবার ওই জায়গায় কি ভ্যালু আছে সেই ভ্যালুটা আমার এখানে চলে আসবে। দেখে আসে কিনা? এবারও আমি দেখি যে ভুলটা ঠিক হয় নাই। ওকে, যেহেতু আমি এক জায়গায় রাখছি, এক জায়গায় আপডেট করলেই আমার সব কাজ মনে হয় হয়ে যাবে, আমি আশা করতেছি। হয়ে গেছে, সব আলাদা আলাদা আসছে। তাহলে মেমোরিতে সেভ করে রাখাটা ইম্পর্টেন্ট, ভেরিয়েবলটা ইম্পর্টেন্ট। আর ভেরিয়েবল ইম্পর্টেন্ট হলে কোন টাইপের ভ্যালু কোন ধরনের ডাটা টাইপে আমি রাখবো সেটা আমাকে জানতে হবে, নাকি জানতে হবে? ওকে, সেক্ষেত্রে আমরা একটু আলোচনায় চলে আসি থিওরিটিক্যাল। দুনিয়াতে বেসিক ডাটা টাইপ আছে 4 ধরনের, হাতে গোনা 4 ধরনের। একটা হচ্ছে ইন্টিজার, যে কোনো সিস্টেমেই যান আপনারা এটা জানতেই হবে। আরেকটা হচ্ছে ফ্লোটিং পয়েন্ট, আর একটা হচ্ছে বুলিয়ান, আর একটা হচ্ছে ক্যারেক্টার। ও পুরোটা লিখি, নাহলে ক্যারেক্টার খারাপ হয়ে যাবে। বিভিন্ন সিস্টেমে এগুলোকে শর্টকাটে বলা হয়, এটাকে বলা হয় ইন্ট, এটাকে বলা হয়, এটাকে বুল, আর এটাকে কোন ভেরিয়েবল যদি আমি ডিক্লেয়ার করি, সে আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, দেখা যাচ্ছে এখানে int a ইকুয়াল টু 90 একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। এটা মেমোরিতে জায়গা নেবে ঠিক এইরকম একটা বক্স, যেটা সাইজ হচ্ছে 4 বাইট, মানে হচ্ছে 32 বিট। যেহেতু জায়গার পরিমাণ জানা গেছে, সেহেতু মাথায় কোশ্চেন চলে আসে এখানে কত পর্যন্ত ভ্যালু রাখা যাবে, তাই না? এক বিটে কত রাখা যায় ভাইয়া? 0 অথবা 1। 2 রাখতে গেলে 2 বিট, 3 4 রাখতে গেলে 3 বিট, তারপর হচ্ছে 5, তারপর হচ্ছে 6, তারপরে 7। 8 রাখতে গেলে আর হচ্ছে না, আরেকটা বিট বাড়াইতে হবে। এইভাবে 15 পর্যন্ত কুল হবে, 16তে গিয়ে আমার আরেকটা বিট বাড়াইতে হবে, 31 পর্যন্ত কুল হবে, 32 গিয়ে আমার আরেকটা বিট বাড়াইতে হবে, দেন 64, দেন 128। বোঝা যাচ্ছে? তার মানে এক বিট বাড়ালে আমার ক্যাপাসিটি ডাবল হচ্ছে। যেহেতু আমার এই 90 সংখ্যাটা 90 হিসেবে থাকতেছে না, থাকতেছে বাইনারি হিসেবে, যার কারণে আমার কাছে বাইনারিটাই ইম্পর্টেন্ট। এখন 32 বিটে কত রাখা যাবে? যদি আমরা 2 টু দি পাওয়ার n - 1 ক্যালকুলেটরে চাপি, চলে আসবে 429 কোটি সামথিং। কত? তাহলে ইন্টিজার একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলে সেখানে আমি 429 কোটি সামথিং পর্যন্ত রাখতে পারবো, ঠিক আছে? কেউ কথা কেন আমার সাথে? বিশাল int a equal to 429 কোটি সামথিং রাখি, 400, 4000, 40,000, 4 লাখ, 40 লাখ, 4 কোটি, 40 কোটি, 400 কোটি। ওকে, তো হাতে ধরছে, লাল দাগ দিয়ে দিছে। এখন সে কি বলে আমার এটা জানার খুব দরকার, কারণ রান করতে দিচ্ছে না। সে কি বলছে? ক্যান নট ইমপ্লিসিটলি কনভার্ট ইউ ইন্ট ইন, দূর এগুলো কি বলে চাইনিজ ভাষা, আমি কিচ্ছু বুঝি না। এখন তার আসলে এই রেঞ্জ নাই। এই রেঞ্জ কেন নাই? এটা তদন্ত করতে গিয়ে বের হলো কি, যে সে আসলে 32 বিট ইউজ করতে পারে না, সে ইউজ করতে পারে 31 বিট। কত? আর 1 বিট রাখে, যে যেই ভ্যালুটা রাখছে এটা পজিটিভ না নেগেটিভ সেটা সাইনের জন্য। যার কারণে এই সমস্ত মেমোরি অ্যালোকেশনে শুরুর বিটটাকে বলা হয় সাইন বিট। সাইন বিট, এটা হচ্ছে 0 থাকলে সংখ্যাটা নেগেটিভ, এটা হয়তো 1 থাকলে সংখ্যাটা পজিটিভ। বুঝতে পারছেন ব্যাপারটা? তাহলে আপনাদের কোনো এক্সামে যদি আসে সাইন বিট কি বলতে পারবেন না? সুন্দর করে ডেফিনিশন আমি দিতে পারলাম না, কিন্তু আমি বুঝাই দিলাম। আর যেহেতু 31 বিট ইউজ করে, তাহলে ইন্টিজার একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলে এটাতে সর্বোচ্চ ভ্যালু রাখতে পারবে 214 কোটি সামথিং পর্যন্ত, কারণ অর্ধেক হয়ে যাবে একটা বিট কম হওয়ার কারণে। সোজা হিসাব। এবার আমরা 214 কোটি সামথিং পর্যন্ত রেখে দেখি, ডিজিট সেম জাস্ট এই তিনটা 214। দেখি সে নেয় নাকি। হ্যাঁ, নিচে। এবং কোনোভাবে যদি 215 আমি দেই, এই যে নেয় না, নিবে না, ঠিক আছে? এই হলো ইস্যু। এখন আপনি যদি জানতে চান, আপনার তো আর সবসময় মনে থাকবে না, কারণ আমার ক্লাস মনোযোগ দিয়ে করেন নাই। সেক্ষেত্রে এই ভেরিয়েবল ডাটা টাইপ গুলার সাথে সাথেই আপনি কিছু বিল্ট ইন ফাংশন পাবেন। ম্যাক্স ভ্যালু, এখানে ম্যাক্সিমাম কত রাখা যাবে আপনাকে দিয়ে দিবে মিনিমাম ভ্যালু। আর পার্স, ট্রাইপার্স এগুলো আলাদা ফাংশন, এগুলো আমরা পরে দেখবো না, আজকে এখন আর না। এটুকু বুঝছি সবাই? এখন কথা সেটা না, কথা হচ্ছে আমরা বিরোধী দলীয় রাজনীতি করি, আমরা এটা মানতেছি না।
214 কোটি সামথিং, এটা কিভাবে সম্ভব? আমরা এর চেয়ে বড় ভ্যালু চাই। তাহলে আমরা যেটা করতে পারি, এটাকে ইউ ইন্ট হিসেবে ডিক্লেয়ার করতে পারি। সামনে একটা ইউ দিলে বলা হচ্ছে যে আনসাইন্ড ইন্ট। আনসাইন্ড ইন্ট বলা মানে মেমোরিতে সে এখন এক্সট্রা 1 বিটটা রাখবে না এবং ইউটিলাইজ করতে পারবে 32 বিট, সবগুলা বিটে ইউজ করতে পারবে ভ্যালু রাখার জন্য। কিন্তু এখানে একটা প্রবলেম আছে, বলবো না? ভয় ভয় বলবো। ওকে, সেটা হচ্ছে এখানে কোনো নেগেটিভ নাম্বার রাখতে পারবেন না, কারণ সাইন নাই। যেহেতু পজিটিভ নেগেটিভ সাইন নাই, সেহেতু মাইনাস কোনো ভ্যালু রাখতে পারবেন না। সেক্ষেত্রে ইউ ইন্ট করি আর ইন্ট করি, দুইটারই রেঞ্জ সেম, সমান সংখ্যক ভ্যালু রাখতে পারবে। ইন্ট রাখলে হবে কি, ইন্ট রাখলে সে নিতে পারবে হচ্ছে -214 কোটি সামথিং থেকে +214 কোটি সামথিং পর্যন্ত। আর যদি আমরা ইউ ইন্ট ডিক্লেয়ার করি, সে নিতে পারবে 0 থেকে 429 কোটি সামথিং পর্যন্ত। মানে ভ্যালু রেঞ্জ একই, বাট এই সাইন বিটের কারণে কত কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা সবাই বুঝছি? না বুঝলে ক্লাস শেষে আশেপাশের লোকের সঙ্গে ডিসকাস করে ব্যাপারটা ক্লিয়ার হয়ে নেবেন, এবং এগুলো অনলাইনেও পাওয়া যায়। আমি কিছু বইয়ের রেফারেন্সও দিয়ে দিব। কথা সত্য। এখন কথা হচ্ছে সবকিছু এখানে আটকে গেছে, এর চেয়েও বেশি ভ্যালু আসতে পারে না? এর চেয়ে ভ্যালু বেশি আসলে আমরা এইভাবে ডিক্লেয়ার করব। সেক্ষেত্রে আমরা ডিক্লেয়ার করব ইন্ট 64। ইন্ট 64 মানে কত বিট নিবে? 64 বিট, এবং ইউজ করতে পারবে 63 বিট। আর যদি আমি 64 বিট ইউজ করতে পারি, মানে ইউজ করতে চাই, ইউ ইন্ট 64। তাহলে আমরা যখন ইন্ট লিখতে যাই, তখন আসে ইন্ট 16, ইন্ট 32, ইন্ট 64, এই তিনটা বলা লাগবে না, তাই না? আর ইন্ট মানে ইন্ট 32, দুইটাই ভাই ভাই, কিন্তু একটা হচ্ছে ডিফল্ট। সব সিস্টেমে যদি ইন্ট হিসেবেই আমরা ডিক্লেয়ার করি, ওই জন্য ইন্টটাকে আর ইন্ট 32 দুইটাকেই রাখা হয়েছে। দুইটাই আসলে 32 বিট নেবে। এই কনসেপ্টটাই আপনি ক্ষেত্র বিশেষে বিভিন্ন প্ল্যাটফর্মে গিয়ে দেখবেন, বিগ ইন্ট, স্মল ইন্ট, টাইনি ইন্ট, মিডিয়াম ইন্ট। তখন দেখলে আপনার মাথায় কি কোশ্চেন খেলবে যে টাইনি ইন্ট কত বিট নেয়, মিডিয়াম ইন্ট কত বিট নেয়, বাট লজিকটা তো আপনি জানেন কোনটাতে কত ভ্যালু রাখতে পারবেন। তো আমার যেটা সর্বোচ্চ ক্যাপাসিটি হবে ইউ ইন্ট 64, এর উপর আর আমরা নিতে পারবো না। আর একটা ভেরিয়েবল আমরা দেখতেছি ইউ ইন্ট পয়েন্টার, পিটিআর। এটা কোনো ভেরিয়েবলের যদি মেমোরি লোকেশন আমরা রাখতে যাই সেটা, তো পয়েন্টার আমার এখন দেখার বিষয় না, কারণ আমি স্বার্থপরল শুধু সফটওয়্যার বানাতে যা লাগবে, যে লজিকগুলো লাগবে ফিউচারে, এখন সেগুলোই আমি ডিসকাস করব। কারণ আমি আপনাদের প্রোগ্রাম কন্টেস্টে পাঠাচ্ছি না, বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিতে পাঠাবো, যেখানে অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট লাগবে, ডাটাবেসে ডাটা ইনসার্ট করা লাগবে, একটা অ্যাপ্লিকেশন ডিজাইন করে ডেভেলপ করে দেওয়া লাগবে। থ্যাংক ইউ। তাহলে আমরা ইন্টিজারের ব্যাপারটা বুঝতে পারছি, কখন ভ্যালু অনুযায়ী আমাকে অ্যানালাইসিস করতে হবে। অনেকে করে কি, ভ্যালু রাখতে হবে হয়তো 200 পর্যন্ত, এমনি ইন্টিগ্রেট করছে, আলসেমি, আর কিছু না। এটা আলসেমি না, এটা অযত্ন এবং অসম্মান। আপনি যে প্রোগ্রামটা পারেন, এটার প্রতি আপনার নিজেরই অসম্মান আছে। এগুলো খুব কেয়ারফুলি করতে হবে। দেখেন, মেমোরিটা অনেক ইম্পর্টেন্ট ব্যাপার। আমি যখন একটা সফটওয়্যার বানাবো, তখন দেখা গেল যে 1 লাখের উপর মাসে 100-200 সেল হয়। 100-200 সেল মাসে 1 লাখের উপর, ওই জন্য আমি ওইটাকে গাড়ি লাগাইনি। পরবর্তীতে আমি 50 বছর পর যখন এই সফটওয়্যারটা থেকে রিপোর্ট প্রডিউস হবে, বা 50 বছরের আগের ডাটা থেকে শুরু করে আজকের ডাটা পর্যন্ত যখন রিপোর্ট প্রডিউস হবে, তখন 1 লাখের উপর সেল কতগুলো হবে? হিসাব আছে কোনো? অথবা একটা ভেরিয়েবল যেখানে ভ্যালু 50-60 এর মধ্যেই আসবে, আমি ওইখানে ডিক্লেয়ার করলাম ইন 32 বিট নিবে। দেখা গেল প্রোগ্রাম ভিতরে ওই ভেরিয়েবলটাকে তৈরি করতেছে 10,000 কোটি বার, একটা লুপ আছে 10,000 কোটি বার করে। তাহলে আপনার র্যামে খুলাবে, ওই প্রোগ্রাম চালানোর জন্য দেখা যাবে যে 32 গিগাবাইটের র্যাম লাগে। অথচ আপনি যদি এখানে ঠিকভাবে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করতেন, আপনার 4 গিগাবাইট র্যামে কিন্তু প্রোগ্রামটা চলতো। বুঝতে পারছি? এই জন্য ডাটা টাইপটা বোঝা খুব ইম্পর্টেন্ট, এবং এটার ক্ষেত্রে যতটা কিপটে হওয়া যায় ততটাই ভালো। ওকে, পরবর্তী ডাটা টাইপে আসি। যদি আমার ফ্র্যাকশনাল নাম্বার আসে, কারণ আমরা দেখতেছি ইন্টিজার টাইপের ভেরিয়েবলে ফ্র্যাকশনাল নাম্বারগুলো রাখা যায় না। ফ্র্যাকশনাল নাম্বার রাখতে গেলে আমাকে ডিক্লেয়ার করতে হবে ফ্লোট। তাহলে ফ্লোট এ ইকুয়াল টু, এখানে আমি ফ্র্যাকশনাল নাম্বার রাখতে পারবো। আর ফ্লোট কত জায়গা নেবে মেমোরিতে? আচ্ছা, এখানে না, এখানে অন্য ইস্যু আছে, এটা সি শার্পের লজিকের সাথে যাবে না। এখানে অন্য ইস্যু আছে, এটাকে ইগনোর করেন। ধরেন ফ্র্যাকশনাল নাম্বার এখানে রাখলাম, এইখানে ইস্যুটা ইগনোর করেন। আর 32 বিট নেয়,
যদি এখানে আমার প্রবলেম হয় আমি কি ইউ ফ্লোট পাবো? ইউ ফ্লোট পাওয়া যাচ্ছে না। তাহলে আপনাদের সাথে তো একটা চুক্তি কন্ট্রাক্ট সাইন করা হয় নাই, কাগজপত্র নিয়ে এসে কন্ট্রাক্টটা সাইন করব। যেটা আমি ক্লাসে পারবো না এটা আপনাদের অ্যাসাইনমেন্ট, যেটা করে আমি পারবো না বা হবে না সেটা করে আপনাদের অ্যাসাইনমেন্ট দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? ওকে, আরো কঠিন বিষয় পারবো না, তখন হাসি বের হবে সবার, এখন তো হাসতেছেন। আচ্ছা, ইউ ফ্লোট এটা আপনারা খুঁজে বের করবেন, কেউ না কেউ খুঁজে বের করবে, পুরানগুলোর অ্যাসাইনমেন্ট এটা, যে ফ্লোটটা আনসাইন করতে গেলে আমি কি করব, কিভাবে ডিক্লেয়ার করব, এটা বের করবেন। এখন ফ্লোট 32 বিট নেয়, আনসাইন্ডের ইস্যুটা তো আমি অ্যাসাইনমেন্ট দিয়ে দিলাম। যদি ফ্লোটে আমার না কুলায় তাহলে আমাকে কি বের করতে হবে? ফ্লোট 64। কিন্তু দুঃখের বিষয় এখানে ফ্লোট 64 নাই, তার বদল আছে হচ্ছে ডাবল। বোঝা গেছে? এবং এখানে ডেসিমেলও আছে এবং নাম্বার একটা থাকার কথা, নাম্বার নাই, নাম্বার ভিভিতে আছে। তাহলে আপনাদের এটাও খুঁজে বের করতে হবে যে ফ্লোট 32 বিট এটা ঠিক আছে, ডেসিমেল কত, ডাবল কত, আর এগুলা কত বিট করে নেয়, ঠিক আছে? ডেসিমেল ডাবল দুইটার যে কোনো একটা 132 বিট নেবে, মানে একটা 64 আর একটা হচ্ছে 132, কারণ কোনটা কি এটা আপনারা খুঁজে বের করবেন। এরপর আসি কোথায়, বুলিয়ান। বুলিয়ান হচ্ছে সবচেয়ে বেশি জায়গা নেয় মেমোরিতে, কারণ এর চেয়ে বেশি জায়গা নেওয়া সম্ভব না। এক বিট আমি কোন ভেরিয়েবলকে বুল হিসেবেও ডিক্লেয়ার করতে পারবো। দুইটাই আছে সি শার্পে, দুইটার পার্থক্য খোঁজার আমাদের আপাতত দরকার নেই, কোনটা স্ট্যাক, কোনটা ক্লাস, কোনটা অবজেক্ট, এগুলো আমাদের এখন বোঝার সময় হয়নি। আমরা বুলিয়ান হিসেবেও ডিক্লেয়ার করতে পারি, বুল হিসেবেও ডিক্লেয়ার করতে পারি। তবে ব্যাপারটা হচ্ছে যে সি শার্পে বুল বুলিয়ান দুইটাই 4 বাইট করে জায়গা নেয়। থিওরিটিক্যালি এটা 1 বিট নেওয়া উচিত, বাট এটা 4 বাইট জায়গা নেয়। বোঝা গেছে ব্যাপারটা? কিন্তু কোন সিস্টেম যদি আমি পাই যে বিট নামে ডিক্লেয়ার করা যাচ্ছে, তাহলে নিশ্চিত যে ওটা 1 বিট জায়গায় নিবে। যেমন ডাটাবেজে, যে কোনো ডাটাবেজে আমরা বিট নামে একটা পাবো, সেটা 1 বিট জায়গা নিবে। কিন্তু আমার সি শার্পে এগুলা কত নিবে? 4 বাইট। কেন? কারণ এখানে সরাসরি আমি ট্রু অথবা ফলস সরাসরি লিখে দিতে পারবো। বোঝা গেছে? এইটাকে আমরা যখন ডাটাবেজে পাঠাবো তখন আমাকে 0-1 এ কনভার্ট করে বিটে পাঠাইতে হবে। ওকে, তাহলে বুল গেল, বুলে আর কোনো ঝামেলা নাই, এখানে সাইন আনসাইন হওয়ার তো প্রশ্নই আসে না। এরপর আসি হচ্ছে ক্যারেক্টার। ক্যারেক্টার হিসেবে যদি আমি কিছু ডিক্লেয়ার করি, ধরেন ক্যারেক্টার সি আর সি আর আবার ক্লাস রিপ্রেজেন্টেটিভ হয়ে যায়, ওরা মাইন্ড করবে। সি ইকুয়াল টু, এইখানে আমরা সিঙ্গেল কোটেশন দিয়ে আমাদের ভ্যালু দিতে হবে, এবং ভ্যালুটা হবে কিবোর্ডের যে কোনো একটা কি, একটা, এর বেশি হওয়া চলবে না। এবং প্রত্যেকটা ক্যারেক্টার মেমোরিতে জায়গা নেয় 2 বাইট করে, মানে 16 বিট, 2 বাইট করে 16 বিট। এখন কারো যদি আমি নাম রাখতে যাই, এটা কি ক্যারেক্টারে রাখা সম্ভব? স্ট্রিং এ রাখতে হবে, ক্যারেক্টারের অ্যারেতে রাখতে হবে, ক্যারেক্টারের অ্যারে ডিক্লেয়ার করতে হবে, অ্যারে ডিক্লেয়ার করতে হবে করে এখানে কত লেন্থ সেটা দিতে হবে। তারপর এটাকে ম্যানেজ করতে হবে। কারো নাম অনু, 3 ক্যারেক্টার, কারো নাম আবু হায়দার, মোহাম্মদ, শাহরিয়ার পারভেজ, সাজ্জাদ কবির, সজিব, অনেকগুলো ক্যারেক্টার, ঠিক আছে? কারো নাম মাঝামাঝি, এখানে আপনার সর্বোচ্চ রাখতে হবে 200-500 একটা ক্যারেক্টার নিয়ে রাখবেন। মেমোরি অ্যালোকেট করতে হবে, এখানে নাম শেষ, সেখানে একটা সেন্টিনাল ভ্যালু দিতে হবে, সেন্টিনাল ভ্যালু, যেটা দিয়ে শেষ হওয়াকে বোঝায়। এত কিছু ম্যানেজ করা আমাদের পক্ষে এখন সম্ভব না, কারণ আমাদের ভাত খাইতে দাঁত পরে, পাথর চাবাইতে পারবো না। সেক্ষেত্রে আমরা অ্যাডভান্স কিছু ডাটা টাইপ ইউজ করবো। স্ট্রিং নেম ইকুয়াল টু ফাঁকা, তো ফাঁকাই। এর মধ্যে আমি যদি বলি যে আবু থাক, আর দিলাম না, সে এখানে একটা সেন্টিনেল ভ্যালু অটোমেটিক্যালি বসাই দিবে, এবং কতগুলা ক্যারেক্টার আছে প্রত্যেক ক্যারেক্টার অনুযায়ী 2 বাইট করে জায়গা সে মেমোরিতে অ্যালোকেট করবে। এইভাবে একটা স্ট্রিং ভেরিয়েবলে আপনি 2 গিগাবাইট পর্যন্ত ভ্যালু রাখতে পারবেন। 2 গিগাবাইট, সাধারণত 5-10 মেগাবাইটের একটা টেক্সট ফাইল দেখলে আমাদের মাথা খারাপ হয়ে যায়, তাই না? কারণ ওটা ওপেন করতে গেলে দেখা যায় অনেক সময় লাগে, অনেক ভ্যালু রাখা যায়। তো এটা এনাফ। তো আমরা অ্যাডভান্স ডাটা টাইপ এরকম স্ট্রিং ইউজ করতে পারি। অ্যাডভান্স ডাটা টাইপ বলা হচ্ছে কারণ এর সাথে অনেক ইস্যু আছে। এখানে ডিক্লেয়ার করলাম তো, এই যে নেম ভেরিয়েবলটাকে ধরে আমি অনেক ফাংশন পাবো, অনেক, কত ক্যারেক্টার আছে মানে লেন্থ দিয়ে পাবো, তারপর কত নাম্বার ক্যারেক্টারে যাব, অমুক অমুক ক্যারেক্টার আছে কিনা, কোন কোন ইন্ডেক্সে আছে, এত থেকে এত বাদ দিব, এখান থেকে শুরু করব, এখানে শেষ করব, এতগুলো নিব, এই টাইপের অনেক ফাংশন এখানে আছে। মাঝখান থেকে 2টা ক্যারেক্টার ইনসার্ট করে দিব, আপারটাকে লোয়ারে কনভার্ট করব, লোয়ারটাকে আপারে কনভার্ট করব, এটাকে ওয়ার্ডে কনভার্ট করব, প্রত্যেকটা ওয়ার্ডের প্রথমটা করে বড় হাতের হবে। হাজার হাজার ইস্যু এখানে আছে, দেখেন কত ফাংশন আছে। এজন্য এটা অ্যাডভান্স ডাটা টাইপ। আরো অ্যাডভান্স ডাটা টাইপ আছে, যেমন ডেট টাইম।
ডিটি ইকুয়াল টু নিউ ডেট টাইম, এটা ক্লাসের মতো হয়ে গেল হোক। এবার আমরা যদি বলি ডিটি ডট অ্যাড করতে পারবো, অ্যাড ডে করতে পারবো, অ্যাড আওয়ার করতে পারবো। আমার সে যেই সময় আসছে সেই সময় থেকে সে 60 ঘন্টা এখানে ছিল, তাহলে গেছে কবে, কত তারিখ? ঠিক আছে, আমি এখন জানি না এটা ফেব্রুয়ারি মাস ছিল না কোন মাস ছিল। ফেব্রুয়ারি মাস থাকলে 29 তারিখ হইতেও পারে, নাও হইতে পারে, এত আমার জানারও টাইম নেই। আমি সে যেই ডেটে যেই টাইমে আসছে তার সঙ্গে আমি 60 ঘন্টা যোগ করে দিব, 60 দিন যোগ করতে পারবো, 2 সপ্তাহ যোগ করতে পারবো, 1 বছর যোগ করতে পারবো, এক্সাক্ট ভ্যালুটা পাবো। এই জন্য এগুলোকে বলা হয়েছে কি অ্যাডভান্স ডাটা টাইপ। বোঝা গেছে? ওকে, এখন এই ডাটা টাইপ এগুলা সব হচ্ছে ভ্যালু টাইপ। এগুলা কি টাইপ? ভ্যালু টাইপ অথবা প্রিমিটিভ টাইপ অথবা স্কেলার টাইপ। স্কেলার আমরা বুঝি সিঙ্গেল ভ্যালু। আপনার বয়স কয়টা? একটা, তাই না? ওই যে 1 লোককে 4 বছর আগে জিজ্ঞেস করা হয়েছিল আপনার বয়স কত, 30। 3 বছর আগে জিজ্ঞেস করেছিল বয়স কত, 30। আজকে আবার জিজ্ঞেস করা হয়েছে আপনার বয়স কত, 30। আপনার বয়স বাড়ে না? ভদ্রলোকের এক কথা, ভদ্রলোকের কথা কখনো চেঞ্জ হবে না। সে 30 বলছে 30, আর আজীবন সে 30 বলে চালাবে। যাই হোক, এটা একটা ভ্যালু না। আপনার যদি এর জিজ্ঞেস করি ভ্যালু একটাই আসবে। এটা হচ্ছে প্রিমিটিভ টাইপ অথবা স্কেলার টাইপ অথবা সিঙ্গেল ভ্যালু টাইপ, কখনোই মাল্টিপল ভ্যালু রাখা যাবে না। আমি যদি স্টুডেন্ট নিয়ে কাজ করি, স্টুডেন্টের আইডি কি টাইপের ডাটা হবে? শিওর? আইডি যদি 1 2 3 4 হয় ইন্টিজার, কিন্তু আইডি যদি 0 0 1 হয় তাহলে স্ট্রিং হবে, তাই না? অথবা আইডি যদি এমন হয় যে 2008 আন্ডারস্কোর 17 আন্ডারস্কোর 20 আন্ডারস্কোর 720, তাহলে এটা স্ট্রিং। কন্টাক্ট নাম্বার কি হবে? ইন্টিজার যদি হয় 0191, ইন্টিজার হওয়ার কারণে শুরুর জিরোটা থাকবে না, ভ্যালুলেস। তারপর ইন্টিজারে আমরা দেখছি 729 কোটি, 7টা না 8টা ডিজিট বা 9টা ডিজিট বা 10টা ডিজিট, কিন্তু আমার মোবাইলের নাম্বার 13টা ডিজিট। এটা একটা ইস্যু। তারপর ইস্যু হচ্ছে এখন কিছু নাম্বার দেখা যাচ্ছে 01914 G4S G4S, সেটাও রাখা যাচ্ছে না। তারপর আরো ব্যাপার আছে, আপনাদের সিম কয়টা? এভারেজে 3টা করে। আর কেউ যদি কমা দিয়ে একাধিক নাম্বার দিতে চায়, কেউ যদি কমা দিয়ে পোর্ট নাম্বার দিতে চায় অথবা এক্সটেনশন দিতে চায়, এগুলো অনেক ইস্যু আছে, যার কারণে কন্ট্যাক্ট নাম্বার কখনোই ইন্টিজার হবে না, স্ট্রিং হবে। বোঝা গেছে? এখন যেটা বলতে যাচ্ছিলাম, তাহলে স্টুডেন্টের নাম কি ডাটা টাইপ হবে? নাম স্ট্রিং, ক্যারেক্টার হবে না, স্ট্রিং হবে। স্টুডেন্টের মার্ক ফ্লোট হবে, ফ্লোট বা ইন্টিজার হবে। ওকে, এটা নিয়ে তর্ক নাই। ডেট অফ বার্থ ডেট টাইপ, স্ট্রিং হবে না, ডেট টাইপের একটা আলাদা ফরম্যাট আছে, ডেট টাইপ, তাই না? এবার আসেন স্টুডেন্টের কি ডাটা টাইপ হবে? কারণ স্টুডেন্ট তো কম্পাউন্ড ডাটা টাইপ, যার ভিতরে মাল্টিপল ভ্যালু আছে। স্টুডেন্ট বলে কিছু হয় না, স্টুডেন্টের আইডি আছে, নেম আছে, ডেট অফ বার্থ আছে, মার্ক আছে, কোন কোর্স আছে সেটা আছে। এটা হচ্ছে কম্পাউন্ড ডাটা টাইপ। এইটা আমরা আর এই সিঙ্গেল ভ্যালু দিয়ে পারবো না, সেক্ষেত্রে আমাদের যাইতে হবে স্ট্রাকচার অথবা ক্লাসে অথবা কম্পাউন্ড ডাটা টাইপে, অথবা বাংলায় বলতে গেলে ইউজার ডিফাইন্ড ডাটা টাইপে। ইউজার ডিফাইন্ড ডাটা টাইপ বলে আমি স্ট্রাক অথবা ক্লাস দিয়ে বানাইতে পারবো। তাহলে স্ট্রাক দিয়ে যদি বানাই এবং বলি যে এটা হচ্ছে আমার স্টুডেন্ট, এটা আমি নিজেই বানাচ্ছি, হ্যাঁ ওয়াল্লাহ, এর ভিতরে আমরা ডিক্লেয়ার করতে পারবো যে ইন্ট আইডি স্ট্রিং নাম, এইভাবে যা ডিক্লেয়ার করার করতে পারবো। তাহলে এটা হবে আমার ইউজার ডিফাইন্ড ডাটা টাইপ। আমাকে আলটিমেটলি শিখতে হবে এই ইউজার ডিফাইন্ড ডাটা টাইপ স্ট্রাকচার এবং ক্লাস দিয়ে। কোনটা শিখবো সেটা সেদিন দেখা যাবে, আমি আগে থেকে কোনো সিদ্ধান্ত নিই নেই, যেহেতু সবার মতামতের ভিত্তিতে হবে। তাহলে আমরা আপাতত সিঙ্গেল ডাটা টাইপ বা স্কেলার ডাটা টাইপ বা ভ্যালু টাইপ গুলোকে বুঝলাম। এই ভ্যালু টাইপ গুলো কিভাবে কাজ করে, কিভাবে ডিক্লেয়ার করে, আমাদের প্রবলেম হবে, বাট লজিকটা তো আমরা জানি। হয়তো স্ট্রিং এর জায়গায় আমি ইন্টিজার ডিক্লেয়ার করছি, কিন্তু ডিক্লেয়ার করতে তো পারবো, একদম জিরো তো না। তাহলে একটু আগাই। ওকে, একটু আগালে আমরা আজকে কন্ডিশনটা শেষ করে ফেলবো। কন্ডিশন বলতে আমরা যদি শুরুতে কি বলবো, শুরুতেই ইন্টিজার একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি এবং কারো এজ নেই, এবং এজ যদি নেই যে মেয়েদের বয়স কখনোই 17 পার করে না। এবার আমি যদি কনসোলে আউটপুট দেই যে কনসোল ডট রাইট লাইন ওয়েলকাম, আবার যদি আমি আউটপুট দেই কনসোল ডট রাইট লাইন
নট ওয়েলকাম। তাহলে এটা একটা কন্ট্রাডিক্টরি ইস্যু হয়ে গেল। আমি আসলে যেটা করতে চাইছিলাম যে এজটা যদি 18 বড় অথবা সমান হয় তাহলে ওয়েলকাম, না হলে নট ওয়েলকাম। তাহলে এইখানে আমি এইভাবে কোড লিখতে পারি না, এখানে এখন আমার কোড লিখতে হবে, কোডের ব্রাঞ্চিং করতে হবে, হয় এটা আউটপুট আসবে, না হয় এটা, হয় এটা না হয় এটা। এটা সব ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ইফ দিয়ে করা হয়। যদি এর ভিতরে আপনার এমন ভাবে একটা এক্সপ্রেশন লিখতে হবে, কি লিখতে হবে? এক্সপ্রেশন, যাতে এর আউটপুটটা সব সময় আসে ট্রু অথবা ফলসে। আপনি কি আমার চেয়ে বড়, আমি কি আপনার চেয়ে বড়, আমরা দুজন কি সমান? হ্যাঁ, আপনার কি বিয়ে হয়েছে? এটা কমন কোশ্চেন এখন। যাই হোক, তাহলে এজ এইখানে আমার ইউজ করতে হবে অপারেটর। একটু আগে আমি যেটা ইউজ করছি ইকুয়াল, এটাও অপারেটর, অপারেট করে, ডানেরটাকে বামে অ্যাসাইন করে দেয়। ও আচ্ছা, তাহলে তো এটাকে অ্যাসাইনমেন্ট অপারেটর বলা যেতে পারে। এখানে আমরা যে টাইপের অপারেটর ইউজ করব সেটাকে আমরা বলবো কম্প্যারিজন অপারেটর, কারণ কম্পেয়ার করলেই আমরা আউটপুট ইয়েস অথবা নো পাবো। ওকে, তাহলে এখানে আমরা বলবো এজ যদি গ্রেটার দেন ইকুয়াল 18 হয়, এইটাকে আমরা বলবো এক্সপ্রেশন। কেন বলবো এক্সপ্রেশন? সবাই খেয়াল করি, এই কামগুলো খুব ইম্পর্টেন্ট, নোট করে তো দিচ্ছি না। এক্সপ্রেশন বলবো এই কারণে যে এটার একটা আউটপুট আসবে, রান টাইমে এটা ক্যালকুলেট হবে, ক্যালকুলেট হয়ে এটার একটা আউটপুট আসবে। দেন আউটপুটটা যদি ট্রু আসে তাহলে আমার এই ব্লকটুকু কাজ করবে, আর যদি ফলস আসে তাহলে এই ব্লকটুকু কাজ করবে। এখন দুঃখের বিষয় হচ্ছে এই ব্লকটুকু অপশনাল, দিলে দেন, না দিলে নাই, ইচ্ছা। তবে কখন দিব কখন দিব না সেটা আমাকে জানতে হবে। তাহলে আমার যদি ওই এক্সপ্রেশনের রেজাল্টটা ট্রু হয় তাহলে আমি আউটপুট দিব হচ্ছে ওয়েলকাম। এখন দেখি আমার আউটপুট আসে কিনা। কোনো আউটপুট আসবে না, কারণ বয়সটা রিস্ক করে নাই। এখন বয়সটা যদি আমি বাড়াই দিই, 20 করে দিই, এটা এখানে একটা ই পড়ে গেছে, এবার আউটপুট আসছে ওয়েলকাম। এখন আমি যদি ব্রাঞ্চিং 2 ওয়েতে করতে চাই তাহলে আমাকে অবশ্যই ইলস লিখতে হবে, ইলস লিখে তারপর আমাকে এখানে লিখতে হবে নট ওয়েলকাম। তাহলে এইভাবে কন্ডিশন করেও আমরা প্রোগ্রাম করতে পারি, এটা এমন কোনো কঠিন ব্যাপার না। ওয়েলকাম আসলো কেন? আচ্ছা, 20 দেওয়ার কারণে মানে মারা গেছে, নট ওয়েলকাম। ওকে, এখন ব্যাপার সেটা না, এখানে আমরা আর একটা কন্ডিশন অ্যাড করতে চাচ্ছি, সেটা হচ্ছে বয়স যদি 40-এর বেশি হয় তাহলে এক্সপায়ার। তাহলে সেই কন্ডিশনটা আমরা কোথায় বসাবো? যদি 18-র বড় হয়, যদি 18 ছোট হয় একদম আমার রেজাল্ট চলে আসছে 18 ছোট, নিশ্চিত রেজাল্ট, এটা নট ওয়েলকাম। আর 18 যেটা বড় সেটা 18 কোটিরও বড় হইতে পারে, 40-এরও বড় হইতে পারে, তাই না? তাহলে এখানে কিন্তু আমি রেজাল্ট দিতে পারতেছি না, কারণ 18-র বড় হলেই সে 40-এর ছোট হবে এমন কোনো কথা নেই, 40-এরও বড় হইতে পারে। এই জন্য এখানে রেজাল্ট না দিয়ে এখানে আমি আবার ইফ দিই, দিয়ে বলে যে এজ যদি লেস দ্যান ইকুয়াল টু 40 হয়, এইখানকার ইলসে গেলে এক্সপায়ার। ওকে, তাহলে এই প্রোগ্রামটার ব্লক কয়টা? অজ্ঞা, দুগা, তিনগা, চারগা। এর মধ্যে সবার আগে কে বের হবে? যারা আন্ডার এজ, এগুলোকে আমি সবার আগে বিদায় করে দিতে পারবো, মুহূর্তের মধ্যে রেজাল্ট দিয়ে দিতে পারবো, তাই না? কারণ 18-র বড় না ভাগ, সাথে সাথে রেজাল্ট। 18-র বড় হলে কিন্তু আমি একটু বসায় রাখতেছি, এক স্টেপ বসায় রেখে চেক করতেছি 40-এরও বড় কিনা, ঠিক আছে? তাহলে এটাও আমার মাথায় রাখতে হবে। এটা যেহেতু কথা চলে আসলো, তাহলে আমরা গ্রেড বের করি কিছু স্টুডেন্টের। ধরে নেই এম নামক একটা ভেরিয়েবলে কারো মার্ক দেয়া আছে, ঠিক আছে? এবার এ যদি 80-এর উপরে পায় এ প্লাস, 70-এর উপরে পাইলে এ, 60-এর উপরে পাইলে বি প্লাস, 50-এর উপরে পাইলে বি, 50-এর নিচে পাইলে ফেল, এমন একটা স্ট্রাকচার যদি করি তাহলে আমরা সবাই কি বুঝছি? কেউ যদি 80 পায় তাহলে সে এ প্লাস, আবার এ, আবার বি প্লাস, আবার বিও, নাকি সে এ প্লাস। তার মানে একটা হলে তাকে আরেকটা চেক করা যাবে না, তাই না? তাহলে এটা চেক কি আমার সিকোয়েন্সে করতে হবে নাকি এমনি করলেই হবে? সিকোয়েন্সে করতে হবে। তাহলে প্রথমে আমি চেক করি ইফ এম গ্রেটার দ্যান 100 হয়, console.writeLine, এটা লিখলেই অনেকে বুঝবে। তার আগে পর্যন্ত ভাবতেছে যে কেন লিখছি।
কারণ ইনপুট আসবে তো ইউজারের কাছ থেকে। 100-র উপরে যদি ভুলে দিয়ে দেয় তাহলে আমাকে প্রথমে ভ্যালিডেশন করতে হবে যে এটা রেঞ্জের মধ্যে আছে কিনা, তাহলে এটা ভুয়া। এখানে আমি লেস দেন ইকুয়াল ইউজ করি নাই, কেন? কারণ একটা স্টুডেন্ট 100 পাইতে পারে, বাট 100 বেশি পাইতে পারে না। এখানে এসে আমরা কি দিব? ইলস। ইলস দিয়ে কি আমরা কোনো ডিসিশনে যাইতে পারবো ভাইয়ারা? আপুরা? আপুরা বললে ভাইয়ারা বলে, ভাইয়ারা বলে আপুরা বলে, ঘটনা কি? পাপ্পি ক্লাস শেষ হলে প্রত্যেকে লাইন ধরা কার কি জেন্ডার বলে দিবে, ওরা মনে শিওর না তো আর এক কাটি সরিস রে, হ্যাঁ ও তো আমার চেয়ে 1 ডিগ্রি উপরে। রেডি? হ্যাঁ, ইলসে গেলে কি আমি কোনো রেজাল্ট দিতে পারছি? অতএব ইলসের ভিতর ঢুকে আমি আগের প্রোগ্রামটা ভুলে যাব, ভুলে গিয়ে এই ভিতরেই শুধু প্রোগ্রাম করব। এখানে এসে আমি বলবো মার্ক যদি হয় লেস দেন আন্ডার, তাহলে আমি লিখবো কনসোল ডট রাইট লাইন। এবার কি লিখবো? ইলস। এই ব্লকটাতে এসে আমি কনফার্ম যে মার্কটা ভুয়া না, একটা ভালো মার্ক, যেটা আমাকে এবার অ্যাসেস করতে হবে বা রেজাল্টটা বের করতে হবে। বের করব। শুরুতে আমি চেক করব মার্ক গ্রেটার দ্যান ইকুয়াল 80 আসে কিনা। এনে কি লিখবো? শিওর। ইলসে গেলে আমি বুঝবো যে মার্কটা ঠিক আছে, বাট A+ না, কোনোভাবে A+ না, তার নিচে। তাহলে এখানে আমি আবার চেক করব ইফ তুই কি কথা কয়ে ওরে কথা কইতে নিষেধ করলি? সিক্সটি না? হ্যাঁ 60 রাইট। এখানে কি হবে? ইলসে গেলে এখানেও আমি ক্লিয়ার না যে কি হবে, কারণ সে B+ পায়নি। এজন্য আমাকে আবার চেক করতে হবে। বি বলতে পারবো না, ডি নাই। ওকে, এখানে কি হবে? না, এটা বি। এই ইলসে গেলে আমি ক্লিয়ার যে এটা চেক করে লাভ নাই, কারণ এ পাইছে 50-এর নিচে, আর 50-এর নিচে পেলে আমাদের সিস্টেম হচ্ছে নিয়ম অনুযায়ী A+। এই এখন আমার এই কোড যতই বড় হোক, আমি লেখার সময় আপনারা খেয়াল করে দেখছেন যে আমি শুরু করছি, শেষ করছি, মাঝখানে লিখছি, শুরু করছি, শেষ করছি, মাঝখানে লিখছি। এই জন্য আমি এত কোনো টেনশনই করিনি, কোনো নার্ভাসনেস আমাকে ধরতে পারে নাই, কারণ আমি জানি কোড এইভাবে করলে কোনো সমস্যা হয় না। তো আপনারা প্র্যাকটিস করার সময় যদিও প্রবলেম হয় হোক, শুরু করবেন, শেষ করবেন, মাঝখান থেকে লিখবেন। তাহলে এই যে নিচে এতগুলা ব্র্যাকেট পড়ছে, এগুলো দেখে আর আপনার হাউতাস করা লাগবে না, মাথা খারাপ হয়ে যাবে না। বোঝা গেছে ব্যাপারটা? কোডটা যদিও বড়, অনেক স্টেটমেন্ট, কিন্তু আমরা জানি কয়টা স্টেটমেন্ট রান করবে? একটা। এখানে যদি আমি সিকোয়েন্স ঠিক না রাখতাম, এখানে যদি আমি 60 দিতাম আর এখানে আমি B+ দিতাম, তাহলে 60-এর উপরে 70 হয়, 80 হয়, 100 হয়, সবাইকে দেখাইতো B+। কারণ এখানে স্ট্রাকচারটা এমন যে এক জায়গায় ঢুকে গেলে আরেকটা যাওয়ার উপায় নাই। যদি এই ইফে ঢুকে যায় আর বাকিগুলো চেক করবে না, যদি ইফে না গিয়ে ইলসে যায়, এই ইফে না গিয়ে এই ইলসে যায়, এবং এই ইফে না গিয়ে এই ইলসে গিয়ে এই ইফে চলে যায়, তাহলে এখানেই শেষ, তাই না? সেই আলোকে বলা যায় না যে এখানে সবার আগে কে বের হবে, সবার আগে ভুয়া মার্কগুলো বের হবে। খুব তাড়াতাড়ি আমরা বের করতে পারবো, তাই না? এবং এটা আগে রাখতেই হবে। এখন 1 কোটিতে ভুয়া 1-2টা হবে, তারপরে ভুয়াটা আমার আগে রাখতে হবে, কারণ ভুয়া একটা মার্ক তো আমি প্রসেস করতে পারি না, তাই না? সিনেমা দেখার পর যখন বের হওয়ার সময় টিকিট সেট করে লাভ আছে, তো সিনেমা দেখছি, এখানেও তাই। আর সবার আগে ভুয়া বাদ দিলে সবার আগে কে বের হবে? A+। মানে A+ বের করতে আমার সবচেয়ে কম সময় লাগবে, আর আমার ফেল বের করতে সবচেয়ে। এটা কেন? কারণ এটা একটা রাজনৈতিক কারণ আছে। এখন প্রশ্ন ফাঁসের যুগ, এই যুগে বসে কোড করতেছি জন্য আমি আগে A+ বের করছি, ওটাকে শুরুতে রাখছি আর ফেলগুলোকে শেষে রাখছি।
কারণ 300 এক্সাম দিলে এখন ফেল একটা দুইটা হলে রেয়ার, ওরাই ছবি তুলতে যায় সাংবাদিকরা এই স্কুলে একটা ফেল করছে। আর আমার সময়ে যখন প্রশ্নপত্র ফাঁস হইতো না কিন্তু নকল হইতো, তারপর ওই সময় নকল বন্ধ হয়েছে ফার্স্ট টাইম। ওই সময় 300 এক্সাম দিছিলাম, মাত্র 3 জন ফার্স্ট ডিভিশন, আর মানে 250 উপরে ফেল, 250 উপরে ফেল। ওই সময় এই কোড করতে গেলে আমাকে প্রথমে ফেল বের করতে, সিকোয়েন্স উল্টাই দিতে হইতো। যদি মার্ক গ্রেটার দ্যান ইকুয়াল 50 হয় তাহলে বি, এইভাবে আমাকে সিকোয়েন্সটা করতে হইতো। বোঝা গেছে ব্যাপারটা? এইভাবে সিকোয়েন্স অনুযায়ী কোন পরিস্থিতিতে আছেন সেই পরিস্থিতি অনুযায়ী কিন্তু অ্যালগরিদম চেঞ্জ হবে। টপ ডাউন অ্যাপ্রোচ হইতে পারে, বটম আপ অ্যাপ্রোচ হইতে পারে, যে কোনো ভাবে হোক আপনার একটা অ্যাপ্রোচে আসতে হবে। এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। বুঝতে পারছি? এখানে স্টেপ আরো বাড়তে পারতো, সেক্ষেত্রে আমার ইফ এলস আরো একটু পেঁচাইতে হইতো। এই ইফ এলস, ইফের ভিতরে ইফ, এলসের ভিতরে ইফ, যত খুশি আপনি লিখতে পারেন। আপনি পেঁচায় হার্ট অ্যাটাক করে মাথা ঘুরে পড়ে যাবেন, প্রোগ্রামের কিছু হবে না। লজিক ঠিকভাবে লিখলে সে ঠিকই সাইন করে আউটপুট দেবে। বোঝা গেছে সেটা? এই জন্য প্রোগ্রাম লেখার সময় ঠান্ডা মাথায় সুন্দর অ্যালগরিদমে অল্প কোড করবে, কাজ করবে অনেক। যেটার এক্সাম্পলে একটু পরে যাব। আপাতত এই টপিকসটা আমি বেশি লিখে ফেলছি আপনাদেরকে বোঝানোর জন্য। এটার স্টেপগুলা, স্ট্রাকচারটা বোঝা গেছে সবার লজিক্যালি? যদি বুঝে যান এইভাবে লেখার কোনো দরকার নাই, কোনো দরকার নাই। হ্যাঁ, কেটে দিলাম। যদি m গ্রেটার দ্যান 100 হয় আপনি ইলস লিখে ভিতরে গিয়ে ইফ লেখার কোনো দরকার নাই। আপনি এখানে শর্টকাট ইউজ করতে পারবেন ইলস ইফ, এটাও আলাদা একটা কিওয়ার্ড, ওই একই কাজ করে, সেম কাজ করে, বাট এটা দেখতে একটু সুন্দর। ইলস ইফ এখানে আপনি ডাইরেক্ট কন্ডিশন দিয়ে দেন, m যদি লেস দ্যান ইকুয়াল টু, সরি শুধু লেস দ্যান আন্ডা হয়, এখানে আপনি আউটপুট দেন কনসোল ডট এখন তুইও ভুয়া, ওইটা আমার রং কনসেপ্ট ছিল, কারণ প্রোগ্রামে কখনোই দুইটা আউটপুট আসবে না, আউটপুট সবসময় একটা আসবে। ওই জন্য আমি তুইও ভুয়া এইভাবে উল্লেখ করতে পারি না, ওটা আমি বোঝানোর জন্যই লিখছি। কারণ যে কোনো সিচুয়েশনে এই প্রোগ্রামে কয়টা আউটপুট আসবে? একটা। সেক্ষেত্রে আমি এমন কোনো ইনস্ট্রাকশন রাখতে পারি না যাতে বোঝা যায় এটা আরো আসছিল, এটা আমি কখনোই রাখতে পারি না সফটওয়্যারে। বোঝা গেছে? ওকে। ইলস ইফ এর পরের কন্ডিশন কি হবে? এবার আমার আসল কন্ডিশন শুরু। হ্যাঁ, আপনারা যদিও বিরক্ত হচ্ছেন কিন্তু লিখতেছে আমি। এখানে গ্যাপ পড়ে গেছে, আমি অপারেটর নিয়ে আলাদা করে কিছু বুঝাবো না, কেউ না বুঝলে কোশ্চেন করতে পারেন। আমি ছোট বাচ্চাদের ক্লাস নিতে আসিনি যে অপারেটরের জন্য একটা ক্লাস নিতে হবে। 70 এখানে কি হবে? এলসি এই জন্য আমার ভালো লাগে, কপি করা যায়। এখানে কি হবে? আর ফাইনালি এলসে গেলে এফ প্লাস ছিল ভাইয়া, এফ প্লাস। এটা দেখতেও সহজ এবং এটা কাজ করতেও সহজ। বোঝা গেছে? তো আমরা আসলে কাজ করার সময় এইভাবে করব, ওটা আমি বোঝানোর জন্য করছি। আর কাজ করার সময় এইভাবে করব। এখানেও একটা ইস্যু আছে, দেখেন তো এই দুই শয়তানের আউটপুট সেম না? এই কন্ডিশন এবং এই কন্ডিশনের আউটপুট সেম। তাহলে সেম কন্ডিশনের সেম আউটপুট থাকলে আমরা কম্পাউন্ড স্টেটমেন্ট দিতে পারি। এম যদি গ্রেটার দেন 100 হয়, অর এর সিম্বল হচ্ছে দুইটা পাইপ সাইড। এম যদি লেস দেন 0 হয় তাহলে এটাকে বলে বুলিয়ান অ্যালজেব্রা। ট্রু ফলস এগুলোর মাঝখানে এন্ড করা যায়, অর করা যায়, এক্সঅর করা যায়। এক্সঅর কি? নট। আচ্ছা, নট কি? যদি আমার কোনো কিছু রেজাল্ট ট্রু আসে আমি সামনে নট লাগাই দিব, তখন কন্ডিশন হলো যদি এটা নট ট্রু হয়। এটা যদি ট্রু হয় এটা ডিফল্ট, কিন্তু আমরা নট সাইন দিয়ে বলতে পারবো এটা যদি নট ট্রু হয়, তাই না? তাহলে অর কি হয়? এটা না হয় ওটা, তাই না? ওকে, তাহলে নট কি? এটাও না ওটাও না, এটাও না ওটাও না। তাহলে এক্সঅর কি? ওটা তো অর ছিল। এক্সঅর হচ্ছে হয় এটা না হয় এটা, নট বোথ।
অরে যদি দুইটা ট্রু হয় দেন ট্রু, যে কোনো একটা ট্রু হলেও ট্রু, বাট এক্স অরে দুইটা ট্রু হলে ফলস। হয় এটা ট্রু না হয় ওইটা ট্রু। আপনার হয় ম্যাথ থাকতে হবে, আদারওয়াইজ বায়োলজি থাকতে হবে, দুইটা কেউ নিতে পারবে না, এরকম একটা ইস্যু, সেটা এক্স অর। তো এগুলো আমরা বুঝে যাবো ধীরে ধীরে। এখন এখানে আমরা কন্ডিশনটা একসাথে করছি। এটার আরেকটা অপশন আছে ভাইয়া, বলবো? সেটা হচ্ছে সুইচ কেস। সুইচ কেসের ভিতর আবার ডিফল্ট আছে, ব্রেক আছে। এইটা একটু বাসায় দেখে নেবেন। আমি যে প্র্যাকটিক্যাল কাজগুলো আপনাদের করাবো এখানে আমি কোথাও সুইচ কেস ইউজ করব না, কিন্তু আপনারা ইন্টারভিউ, ভাইভা, রিটেন টেস্ট পার করার জন্য সুইচ কেসটা কাইন্ডলি বাসায় দেখে নেবেন। ক্লিয়ার? ওকে। এতক্ষণ আমরা যে স্টেটমেন্টগুলো দেখলাম সেটা হচ্ছে কন্ডিশন, যে কোনো একটা কোড রান করবে কি করবে না সেটাকে আমরা কন্ট্রোল করতে পারি। এখন যদি এমন হয় একটা কোড হাজার হাজার বার আমার রান করতে হবে, যেমন আপনাদের কাছে মেসেজ আসে না, আসে, কল আসে না, রাত 3টার সময় কল আসে, বউ বাচ্চা ঘুমাচ্ছে পাশে, রাত 3টার সময় আমাকে কল করে বলে, অপু বিশ্বাস বলছি, আমার মনের কথা জানতে চাইলে ডায়াল করে নেতার নাম্বার কাজ করে না, মেজাজ খারাপ লাগে, তুই ঘুম ভাঙে গেছে, দুইটা বাচ্চাকে যুদ্ধ করে ঘুম পাড়াইছি, তারপরে এই কল আসে ঘুম ভাঙে গেছে, সেটা অপু বিশ্বাস। আসলে এটা তো রোবটিক কল, একই কথা কিন্তু সবাইকে বলছে। শেখ হাসিনাও মাঝে মাঝে ফোন করে কথা বলে এইভাবে, রোবটিক কল, কথাটা রেকর্ড করে কল করে। এটা একই কথা, একই রকম ফল, শুধু নাম্বারটা চেঞ্জ হয়। হ্যাঁ, কিভাবে এটা প্রোগ্রাম করা থাকে, ফর ইজ, প্রত্যেককে কলটা দাও বা প্রত্যেককে এই মেসেজটা পাঠাও, তাই না? তাহলে কাজ কয়টা? আমাদেরও তো এমন কাজ করা লাগতে পারে, তাই না? তাহলে আমাদের এমন কাজ করা লাগলে আমরা আরেকটা কনসেপ্টে যাব, সেটাকে বলে লুপ। লুপ মানে হচ্ছে একই কাজ বা একই ধরনের কাজ বারবার করা। লুপের শর্ত হচ্ছে একটা স্টার্ট পয়েন্ট থাকতে হবে, একটা এন্ড পয়েন্ট থাকতে হবে, এবং স্টার্ট পয়েন্ট থেকে এন্ড পয়েন্টে যাওয়ার চেষ্টা থাকতে হবে। যেমন লিফট, আপনি যদি 10 তলায় ওঠেন, আপনি গ্রাউন্ড ফ্লোরে উঠবেন, তারপর এন্ড পয়েন্ট ফিক্স করে দিবেন না, 10 টেনে চাপ দিবেন, এরপর লিফট উঠলো না, নষ্ট, তাহলে আপনি জীবনে 10 তলায় যাইতে পারবেন? তাহলে আপনার একটা ইনক্রিমেন্ট হইতে হবে, তাই না? প্রত্যেকটা ফ্লোর আসবে, আপনি দেখবেন 10 তলা আসলে আপনি নেমে যাবেন, নামার সময় কি করবেন? এবার কিন্তু আর ইনক্রিমেন্ট হবে না, এবার স্টার্ট পয়েন্ট হয়ে গেল 10, এন্ড পয়েন্ট হয়ে গেল 0, এবার আপনার ডিক্রিমেন্ট হবে, এক ফ্লোর করে নিচে নামবেন। এই কনসেপ্টটাই হচ্ছে লুপ। যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে লুপ ইউজ করার জন্য 3 ধরনের লুপ আছে, ফর, হোয়াইল, ডু হোয়াইল। আর অ্যাডভান্স যেগুলো অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টেড প্রোগ্রামিং, এগুলোতে আরো একটা এক্সট্রা আছে, ফর ইজ। এর মধ্যে আজকে আমি প্রথম 3টা ক্লিয়ার করে দিচ্ছি, ফর ইজ আজকে পারবো না। এটা বোঝানোর মতো এলিমেন্ট আমার কাছে এখনো নাই, আমি আপনাদের অনেক প্রিরিকুইজিট পড়াই নাই, এগুলো আমি পরে পড়াবো অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টের সঙ্গে, বোঝা গেছে? ওকে, তাহলে আমরা ফর লুপ দিয়ে শুরু করি। ফর লুপটা হচ্ছে সবচেয়ে সুন্দর, সবচেয়ে স্ট্রাকচার লুপ। আমার কথা জড়ায় আসতেছে, বাসে ঘুমাইছিলাম তো এখনো ঘুম যায়নি। তাহলে এই ফর লুপে আমরা একটা কোড ব্লক দিয়ে দিলাম যে এই কাজগুলো হবে। কি কাজ হবে সেটা পরে। ফর লুপে 3টা প্যারামিটার আছে বা 3টা পার্ট আছে। প্রথম পার্ট, কোনো একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে সেই ভেরিয়েবলের ভ্যালু দেওয়া, ইনিশিয়ালাইজেশন। দেন আপনার ইন পয়েন্টটা শর্ত আকারে দেয়া, কারণ আপনি বলে দিতে পারবেন না 20 শেষ, আপনাকে বলতে হবে i লেস দ্যান ইকুয়াল 20। তারপরে আপনি কন্ডিশন দিবেন i++। হ্যাঁ, এখন এখানে যদি আপনি বলেন যে কনসোল ডট রাইট লাইন, আমি i দিলাম, এই লুপটা কাজ করবে কিভাবে? এই লুপটা কাজ করবে কিভাবে? যে কোনো কোড স্টেটমেন্ট রান করে যখন এখানে আসবে, প্রথমে i একটা ভেরিয়েবল তৈরি করবে যেটা 1, তারপরে এইখান থেকে এটা যাবে এইখানে, কন্ডিশন যদি ট্রু হয় এটা যাবে ভিতরে, তারপরে এটা শেষ হওয়ার সময় ব্র্যাকেট থেকে এটা এখানে চলে যাবে, দেন এটা আবার এই, তারপরে আবার এই এইভাবে ঘুরতে থাকবে। এক সময় i এর মান বাড়তে বাড়তে কত হবে? 20 হবে, লেস দ্যান ইকুয়াল 20 ট্রু, এখন i এর মান 20 প্রিন্ট করবে, দেন এখানে এসে i এর মান 21 হবে, কন্ডিশন ফলস, এইখান থেকে একদম বের হয়ে যাবে। তাহলে ট্রু হলে ভিতরে যাবে আর ফলস হলে বের হয়ে আসবে। এটা হচ্ছে লুপের স্ট্রাকচার। এটা বুঝে গেলে আর কিছু লাগে না, লুপের কিছু নেই, অত কাহিনীর কিছু নেই। রাস্টারটা কই? ওটা আমি নিয়ে গেছি। আমরা এটার আউটপুট দেখবো। তাহলে আমরা দেখতেছি এটার আউটপুট আসতেছে 1 থেকে 20। আমি যদি 20 থেকে 1 চাই, মনিটর উল্টাই দিব, উল্টা হবে বললো যে, এখনো তো মনিটরটা উল্টাই দিছিলাম।
আর এখানে হবে কত আই, এটা একটা মর্মান্তিক ব্যাপার হয়ে যাবে। রান করবো, হয়েছে কি আমি তো চেক করতেছি 10 তলা আসতেছে কিনা, কিন্তু আমি যে নিচের দিকে নামতেছি ওইদিকে 0 -1 -2 হয়ে যাচ্ছে, আমার তো কোনোভাবে এইদিকে আসার উপায় নেই, রাস্তার উল্টা দিকে আমি যাচ্ছি। এটা একটা লজিক্যাল ইরর, ইনফিনিটি লুপে পড়ে গেছে। এই ইনফিনিটি লুপে আজীবন ধরে আসতে থাকবে যতদিন কম্পিউটার বাস্ট হয়ে যায়নি। তাহলে এখানে আমার কন্ডিশনটা রিঅ্যারেঞ্জ করতে হবে। এবার আমাকে বলতে হবে গ্রেটার দ্যান ইকুয়াল 1, আই যতক্ষণ 1-এর বড় অথবা সমান আছে ততক্ষণ। এবার কন্ডিশনটা ঠিক আছে, 20 থেকে শুরু, প্রত্যেকবার 1 করে কমবে, একদিন না একদিন 1-এর কাছে আসবে। উল্টা রাস্তায় দৌড়াচ্ছে না সে। রান করি, হ্যাঁ 20 থেকে 1 আসছে। এবার ছোট্ট একটু লজিক্যাল টেস্ট করি। এই লুপটা কিসের জন্য সাজানো? 1 থেকে 20 প্রিন্ট করার জন্য। এখন আমি বলছি এইখানে কোনো চেঞ্জ করা যাবে না, বাট আউটপুট আনতে হবে 20 থেকে 1। ওই যে জায়গা সিলেক্ট করছে ওটা কোনো চেঞ্জ করা যাবে না, ওটা আউটপুট আনতে হবে 20 থেকে 1। তার ভিতরে আবার ভেরিয়েবল করা হবে। এই তো পুরান পাবে সব নিষিদ্ধ, কথা বলা যাবে না। বলি নাই কিন্তু যেহেতু আমার যখন আমার 20 দরকার তখন আমি পাচ্ছি 1, যখন আমার 19 দরকার তখন পাচ্ছি 2, যখন আমার 18 দরকার তখন পাচ্ছি 3, তাহলে সবসময় এই শয়তানগুলোর যোগফল হচ্ছে 21। এবার আমি ঠিকই 20 থেকে 1 পাবো। তার মানে এগুলো লজিক্যাল টেস্ট, টুকটাক একটা দুইটা জায়গায় চেঞ্জ করে অনেক বড় চেঞ্জ আনা যায়। তো আমাদের মাথায় সবসময় এইটা থাকবে, মানে ইন্টেনশনটা সবসময় থাকবে যে আমি শর্টকাটে কোথায় কাজ করবো, যেটা অ্যাকুরেট হবে এবং সবচেয়ে কম লাইনে হবে। তাহলে ফর লুপ যেহেতু আমি বলছি যে সবচেয়ে সুন্দর লুপ, তারপরেও এটা নিয়ে তো সারাদিন পড়ে থাকার কোনো মানে নাই আছে। অতএব আমরা হোয়াইল লুপে যাই। হোয়াইল লুপে আমার শুধু একটাই পার্ট আছে, এখানে আমি শুধুমাত্র কন্ডিশন দিতে পারবো, ইনিশিয়ালাইজ করতে পারবো না, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট করতে পারবো না। অতএব হোয়াইল লুপ ইউজ করতে গেলে আপনার বাহিরে গিয়ে ডিক্লেয়ার করতে হবে। বোঝা গেছে? এবং এখানে এসে আপনার কন্ডিশন চেক করতে হবে। এবার আমি এখানে বলি, এটা যদি রান করে কি আসবে? হায় আল্লাহ, এ তো আজীবন ধরে 1 আসবে। তাহলে ঘটনা কি? ইনিশিয়ালাইজ হয়েছে i = 1, কন্ডিশন ট্রু, আউটপুট দিছে, কন্ডিশন ট্রু, আউটপুট দিছে, কন্ডিশন ডট 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 ডট, এইভাবে চলতেই আছে, তাই না? তার মানে কোনো ইনক্রিমেন্ট নাই। তো এই ক্ষেত্রে আমাকে এখানে ইনক্রিমেন্ট করতে হবে i = i + 1। এটা এইভাবে লেখার দরকার নাই, এটা শর্টকাটে লেখা যায় i + = 1। এটা এইভাবেও লেখার দরকার নাই, এটা আরো শর্টকাটে লেখা যায় i ++। ঠিক আছে, রান করে দেখি। হ্যাঁ 1 থেকে 20 আসছে। তো এটা এইভাবেও লেখার দরকার নাই, এটা আরো শর্টকাটে লেখা যায়। সেটা হচ্ছে উপরে আমি যেখানে আই দিছি সেখানে ++ দিয়ে দিব। রান করি, সুন্দর। আরো একটু শর্টকাট করতে গিয়ে দেখি, আরেকটু শর্টকাট ++ আরো আগে দিয়ে দেই, যদিও শর্টকাট না। এবার যদি আমি রান করি, এইবার 2 থেকে 21 পর্যন্ত আসছে। তাহলে সামনে ++ দেওয়া আর পিছনে ++ দেওয়া পার্থক্য আছে। পার্থক্য কি? একটা হচ্ছে পোস্ট ইনক্রিমেন্ট আর একটা হচ্ছে প্রি ইনক্রিমেন্ট। যখন আমি console.writeline i++ দিছি তখন i এর ভ্যালু 1 প্রিন্ট করে 2 হয়েছে, 2 প্রিন্ট করে 3 হয়ে গেছে। আর যখন ++ i দিছি তখন সে আগে প্রিন্ট করতে পারে না, আগে সে 2 হয়েছে দেন প্রিন্ট হয়েছে, আগে সে 3 হয়েছে দেন প্রিন্ট হয়েছে। এই প্রি ইনক্রিমেন্ট পোস্ট ইনক্রিমেন্টেরও অনেক কাজ আছে, আপাতত আমরা শুধু লজিকটা জানলাম। ঠিক আছে, ওকে। এখন হোয়াইল লুপটাও বোঝা গেছে। এখন আপাতত আমরা যাহা ফর দিয়ে করতে পারি তাই হোয়াইল দিয়ে করতে পারবো। এখন আমাদের কাছে কোনো পার্থক্যের কিছু নাই, ফর লুপ দিয়ে যাই করা যায় অবশ্যই সেটা হোয়াইল লুপ দিয়ে করা যায়। বাট পরবর্তীতে যখন আমি রেঞ্জ জানবো না, যখন আমি ইএল রিটার্নে যাব, এই যে ইএল কেউ বোঝে না এখানে ইএল কি, পুরানগুলো বুঝবে না, তখন আমার ফর এবং হোয়াইল লুপের পার্থক্য আমি বুঝবো। আপাতত আমরা শুধু গ্রামারটা শিখলাম, এটার পার্থক্য এখন আমি বুঝতে অপারগ। এবার আমি i = নিলাম 90 এবং এখানে কন্ডিশন দিলাম যে i যতক্ষণ লেস দ্যান ইকুয়াল আছে 50-50, আর এখানে আমি কোনো ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট দিব না। এখানে আমি প্রিন্ট করব i। এটার আউটপুট কি আসবে ভাইয়া?
আউটপুট আসছে কোনো? কেন? ভুলক্রমে যদি এখানে আউটপুট আসতো তাহলে আমার কি ইনফিনিটি লুপে পড়ে যেত, কিন্তু সেইটা আপাতত আমার আলোচনার বিষয়বস্তু না। আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে একটা লুপে যদি ইনিশিয়ালি কন্ডিশন ফলস হয় তো শেষ। তার মানে এটা যে একবার রান করবে এমন কোনো গ্যারান্টি আছে? শুরুতে কন্ডিশন ফলস হতে পারে, সেক্ষেত্রে সে রান করবে না। কিন্তু যদি আমার কখনো এমন প্রয়োজন পড়ে না ভাই একবার রান করি সম্পর্ক, তাহলে আমার হোয়াইল লুপে যাওয়া চলবে না। তখন এটার স্ট্রাকচার চেঞ্জ করে আমি বলবো আগে কাজ কর বেটা, তারপর আমি শেষে কন্ডিশন দিয়ে দিব। বুঝা গেছে? ওকে। এই ডু হোয়াইল করবে কি, একবার কাজ করবে, একবার প্রিন্ট করছে, কি করছে? ডু, আগে কাজ কর, কি করছে? আইকে প্রিন্ট করছে, তারপর কন্ডিশন চেক করছে। বুঝা গেছে? আমাদের দেশে কি হয়, ক্লিনিকে মুমূর্ষু রোগী নিয়ে যাবেন, না ভাই আগে টাকা পয়সা দিতে হবে তারপর চিকিৎসা শুরু। কেন? বলছে না আমাদের তো বিবেক আছে, আমরা তো মানুষ, যদি ও মারা যায় তখন আমরা আমাদের কাছে কিভাবে টাকা পয়সা চাবো, আমাদের একটা বিবেক আছে না। এই হলো আমাদের দেশের ক্লিনিক মালিকদের বিবেক। বাট আপনি আমেরিকায় যান, চিকিৎসা অনেক ব্যয়বহুল, কিন্তু অসুস্থ রোগীকে ফেরত দিবে না, উল্টা যদি কোনোভাবে খবর পায় গিয়ে নিয়ে আসবে, সুস্থ হওয়ার পর টাকা চাবে, দিতে পারবে না ঠিক আছে অর্ধেক দাও, দিতে পারবে না ঠিক আছে আরো অর্ধেক দাও, তাও দিতে অন্তত $100 দাও ভাই। বোঝা গেছে ব্যাপারটা? তাহলে এখানকার ইস্যুটা কি, যেহেতু কাজ করে কন্ডিশন চেক করবে, এখানে এটা গ্যারান্টি দেয় ডুহাইল লুপ যে অ্যাটলিস্ট একবার সে কাজ করবে। রিয়েল লাইফে এই যে আমার 2005-06 সাল থেকে কাজ করতেছি, এখন পর্যন্ত আমার কোনোদিন এটা ইউজ করার প্রয়োজন পড়ে নাই। কারণ আসে, ইন্টারভিউতে আসে, কোশ্চেনে আসে, পড়ে না। তাহলে আমরা ফর লুপ দেখলাম, ডুহাইল লুপ দেখলাম। আজকে আমি আর ফাংশনে যাব না, ফাংশন সবচেয়ে ইম্পর্টেন্ট, কারণ ফাংশনটা আমার ক্লাসের ভিতরে মেথড হয়ে যাবে। ফাংশনটা নিয়ে আমি শুধু নেক্সট ক্লাসটা মানে কালকের ক্লাসটা ফাংশনময়, শুধুই ফাংশন আমরা দেখবো। এবং সেটা যদি 5 মিনিটে দেখি 5 মিনিটই কথা, আর যদি 5 ঘন্টা লাগে তো 5 ঘন্টা বসে থাকতে হবে। আজকে আমরা কিছু প্র্যাকটিস করবো, টুকটাক করবো প্র্যাকটিস। পাক্কা না? কিল্লাই প্রথমে আমরা দেখব যে আমাদের একটা ভেরিয়েবল আছে ইন্ট এ, ইকুয়াল টু ভ্যালু দেওয়া আছে মনে করেন 6, এবং আরেকটা ভেরিয়েবল দেওয়া আছে বি, এর ভিতরে দেওয়া আছে হচ্ছে 50 বা 57, হ্যাঁ বা 37। এখন প্রবলেমটা হচ্ছে এ থেকে বি পর্যন্ত সব জোড় সংখ্যাগুলো ইভেন নাম্বারগুলো আমাকে বের করতে হবে। যেহেতু টুকটাক শিখছি, তাহলে এখানে আমাদের লজিক্যালি কি মনে হয়, এ থেকে বি পর্যন্ত প্রত্যেকটাকে আমার চেক করতে হবে। তাহলে এখানে লুপ চলে আসে, এ থেকে বি পর্যন্ত লুপ চলে আসে প্রত্যেকটা। কারণ এই কাজটা তো আমি কতগুলো হয়েছে গুনে গুনে কোড করতে বসবো না, আমি কোড করে রাখবো, তারপরে একটা কাজ হবে, তাই না? তাহলে এ থেকে বি পর্যন্ত যাতে আমার একটা লুপ লাগবে, এবং ইভেন নাম্বার বের করার জন্য আমাকে কন্ডিশন একটা দিতে হবে। তাহলে কন্ডিশন আর লুপের কম্বিনেশনে আমি এটা সলভ করতে পারবো আশা করি। যদি না পারে আমাকে নিয়ে ঠিক করে রাখবো, হ্যাঁ, সবসময় তো মানুষ পারে না। তাহলে আমরা এখানে একটা লুপ দেই, হোয়াইল লুপ ইউজ করতে পারি, কিন্তু আমি ফর লুপ ইউজ করব। তাহলে রেঞ্জ নিব কি, ইন্ট আই ইকুয়াল টু এ, কারণ এর জায়গায় 6 হইতে পারে, 60 হইতে পারে। তারপর আমরা বলবো আই লেস দেন ইকুয়াল বি। তাহলে এনশিওর করলাম যে লুপটা 6 থেকে 37 পর্যন্ত ঘুরবে। এনশিওর করার পর কোনো কথা নেই, বিসমিল্লাহ বলে কনসোল ডট রাইট লাইন দিয়ে দিলাম। একটু আগাইছি তো, কিসের কন্ডিশন? কোনো কন্ডিশন চিনি না, আই। তাহলে আমি বুঝতে পারতেছি যে এ থেকে বি পর্যন্ত সবগুলো সংখ্যাই প্রিন্ট হবে। দেখি কথা সত্য না মিথ্যা। কই গেছে? হ্যাঁ, 6 থেকে 37 সবই আসছে, কিন্তু এটা আমার প্রবলেমটা সলিউশন হয় নাই। সেক্ষেত্রে আমি সবসময় প্রিন্ট করবো না তো, শুধু জোড় সংখ্যা হলেই প্রিন্ট করব। এই জন্য আমি এখানে একটা কন্ডিশন দিব। কিভাবে আমি বুঝবো এটা জোড়া সংখ্যা কিনা? সেক্ষেত্রে আমি আইটাকে ভাগ দিব 2 দিয়ে, ইকুয়াল ইকুয়াল ভাগফল কি আসবে তাতে আমার কি আসে যায়? ভাগফল তো 7ও আসতে পারে, 8ও আসতে পারে। আমার ভাগফল ভাগশেষ দরকার, এই জন্য ভাগ ইউজ না করে আমি পার্সেন্ট ইউজ করব। এটাকে বলে মড, এটা আমাকে দিবে ভাগশেষ। তাহলে কোন সংখ্যাকে 2 দিয়ে ভাগ দিলে ভাগশেষ যদি আন্ডা হয় তাহলে এটা জোড় সংখ্যা, এবং তাহলেই এটাকে আমি প্রিন্ট করব। বোঝা গেছে? ওকে, যদি বোঝা যায় আমি রান করি। ওকে, এই শুধু জোড় সংখ্যাগুলো প্রিন্ট হয়েছে। এইবার বলবো
এ থেকে বি পর্যন্ত জোড় সংখ্যাগুলো বের করো। এ থেকে বি পর্যন্ত যে সংখ্যাগুলো আছে তার মধ্যে প্রথম জোড় সংখ্যাটা যে বের করো যেটা 7 দিয়ে ভাগ যায়। আবার বলবো, এ থেকে বি পর্যন্ত যে সংখ্যাগুলো আছে এর মধ্যে প্রথম জোড় সংখ্যাটা বের করো, প্রথম যে সংখ্যাটা বের করো যেটা 4 দিয়ে ভাগ যায়। আর তাহলে এখানে কন্ডিশন কি দিতে হবে? নো, ইফের সাথে আর এন্ড হবে 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 আচ্ছা, এন্ডও দেওয়া যায়, আলাদাও করা যায়। এটা আমি ওইভাবে দেখতেছি না, শর্টকাটে দেখতেছি না, আমি দেখতেছি এর ভিতরে আমি আরেকটা ইফ দিব। ঠিক আছে, আরেকটা ইফ দিয়ে আমি বলবো কি আই মডুলাস 4 ইকুয়াল ইকুয়াল যদি আন্ডা হয়, তো এন্ড দিয়েও দেওয়া যেত, কিন্তু এন্ড দিয়ে দিলাম না কারণ আমার আরেকটা অসৎ উদ্দেশ্য আছে। এবার যদি আমি রান করি, হ্যাঁ কিনলেই, কিন্তু আমার রিকোয়ারমেন্ট ছিল একটা, তা আমি তো বেশি দিছি, কম তো দেই নাই, অতএব কেউ কিছু মাইন্ড করবে না, মার্কও কম পাবো না, হয়ে গেছে বাদ। কিন্তু এইটা ভাবে প্রোগ্রাম চলবে না, প্রোগ্রামটা 100% ডেফিনিশনের সঙ্গে অ্যাকুরেট হতে হবে, কোনো এলিমেটিক চলবে না। তার মানে এই লুপটা করছে কি, ওকে তো বলা হয়েছে এ থেকে বি পর্যন্ত তুই ঘুরবি, ও ঘুরছে, কিন্তু আমি যে আমার রিকোয়ার্ড ভ্যালুটা পেয়ে গেছি সেটা তো তাকে বলতে হবে নাকি, বলতে হবে। এই জন্য যদি এই ইফে ঢুকে যায় ভাইয়া, এটা প্রিন্ট করার পরে আমার কোনো কাজের দরকার আছে, আর কোনো কাজ করার দরকার আছে? এই জন্য এখানে আমি ব্রেক দিয়ে দিব একটা, রিটার্ন না ব্রেক। কোন লুপের মধ্যে যদি ব্রেক করে যায় তার মানে ওই লুপের আরো 1 কোটি বার ঘোরার করাতে থাকলে ওইখানেই শেষ, ছুটি। বোঝা গেছে? তাহলে ব্রেকের কাজটা আমরা বুঝছি, পরবর্তীতে এটা কাজে লাগে আমরা পারফরম্যান্স অ্যানালাইসিস করব। ও রাত পায় দেখো, বিশ্বাস করেনি, দেখছো এই যে 8 প্রথমটা পাওয়া মাত্রই সে ব্রেক করে দিছে। বোঝা গেছে? এখন এখানে কথা আছে, প্রবলেমটা আসলে ওইটা না, আমি পুরোটা বলি নাই তো। প্রবলেম হচ্ছে এ থেকে বি পর্যন্ত প্রথম জোড় সংখ্যাটা বের করো যেটা 4 দিয়ে ভাগ যায় এবং যেটা 8 অথবা 16 হওয়া চলবে না, অথবা যেটা 8 হওয়া চলবে না। যেটা 8 হওয়া চলবে না, আরেকটা কন্ডিশন পারলো না, যেহেতু একটাই সংখ্যা বলা হয়েছে 8 হওয়া চলবে না, অথবা দুইটা বলা হয়েছে 8 আর 16 হওয়া চলবে না, বলেন দুইটা বলা হয়েছে 8 আর 16 হওয়া চলবে না। সেক্ষেত্রে এই ইফে এসে যেহেতু 8 আর 16 হলে, দেখেন দেখেন দেখেন, আবার না ভাইয়া, রাগ করিস না ভাইয়া, যেহেতু 8 আর 16 আমি জানি 8 আর 16 হলে হবে না, অতএব আমি এখানে দিয়ে হচ্ছে ইফ আই ইকুয়াল ইকুয়াল 8 অথবা আই ইকুয়াল ইকুয়াল 16 16, তাহলে আমি বলবো হচ্ছে কন্টিনিউ। ব্রেক যেমন লুপটাকে ভেঙে দেয়, কন্টিনিউ পাইলে হয় কি দূর আমার এইবার আর না ঘুরলে চলবে, পরের বার ঘুরি। তাহলে আলটিমেটলি আমি কি করছি, 8 আর 16 হলে কিন্তু আমি বাকি ক্যালকুলেশনে যাই নাই, বোঝা গেছে? বাকি ক্যালকুলেশনে আমি আর যাই নাই, না গিয়ে আমি এখান থেকে লুপটাকে আবার ঘুরে দিছি। আর যদি 8 16 না হয় তাহলে সে বাকি ক্যালকুলেশনে যাবে, যেটা জোর কিনা এবং এটা 4 দিয়ে ভাগ যায় কিনা, রান করে দেখি। তাহলে লুপের সঙ্গে ব্রেক আর কন্টিনিউ খুব ভালোভাবে ওতপ্রোতভাবে জড়িত। যদি আমার 16 পর্যন্ত যাওয়াই লাগে নাই, 12তে গিয়ে পাওয়া গেছে, 12 একটা জোর সংখ্যা এবং এটা 4 দ্বারাও বিভাজ্য, কিন্তু 8টাকে স্কিপ করতে পারছেন। এখন কথা হচ্ছে, এটা তো আমি মুখের কথা বলতেছি, আপনারা আসলে এখন এই ছোট ছোট কোডগুলো যখন বাসায় করবেন খুব মনোযোগ দিয়ে করবেন, যে একটা কাগজ কলম নিয়ে, হ্যাঁ এ একটা ভেরিয়েবল, বি একটা ভেরিয়েবল, লুপটা ঘুরতেছে আয়রম্যান 1, দেন এই হচ্ছে এই হচ্ছে এই হচ্ছে এই হচ্ছে, দেন ঘুরে আয়রম্যান হচ্ছে 2, এই হচ্ছে এই হচ্ছে এই হচ্ছে, এইভাবে 3-4 বার দেখলে স্ট্রাকচারটা আপনার মাথায় ক্লিয়ার হয়ে যাবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আপনি যদি কোড লেখেন প্রোগ্রাম কিভাবে কাজ করে আপনার মাথাটাকে ওইভাবে কাজ করাতে হবে, আদারওয়াইজ আপনি ভাবতে পারবেন না। যেমন পুলিশ কিন্তু বড় চোর, মানে চোর ধরে কিভাবে, চোরের মতো করে চিন্তা করে, চোরের মতো করে পড়াশোনা করে, স্টাডি করে, দেখে, ওইটা না হলে পুলিশ তো ধরতে হবে না। ওইরকম কম্পিউটার কিভাবে কাজ করে কম্পিউটার, সেটা আপনাকে জানতে হবে। যদি কোনো কারণে ভুলে যান কম্পিউটার আসলে কিভাবে কাজ করে, কখন কি ভ্যালু, অনেক সময় মাথা কাজ করতে পারে না, অনেক কিছু আপনি মিস করতে পারেন, সেটার জন্য ছোট্ট একটা বুদ্ধি আছে, আপনারা অনুমতি দেন তো দেখাই দিন। ওকে, সেটা হচ্ছে যেই লাইন থেকে দেখা শুরু করবেন সেই লাইনের উপর রাইট ক্লিক করে ইনসার্ট, এই যে ব্রেক পয়েন্ট, ইনসার্ট ব্রেক পয়েন্ট। এটা একটু কষ্টকর, এখানে যেহেতু লাল বেলুন বসছেই, তো আমি শিখেও গেছি, আমি এইখানেই ক্লিক করব, লাইনের সোজা এখানে 1 ক্লিক, শর্টকাট। এটা কি ব্রেক পয়েন্ট,
এইবার প্রোগ্রামটা একবারে কাজ করবে না, না করে এখানে এসে থামে থাকবে। আমি F11 অথবা F10 চাপলে সে এক এক করে আগাবে এবং আমাকে দেখাবে কিভাবে প্রোগ্রেসটা হচ্ছে। দেখি আমি যদি F5 চেপে রান করি প্রোগ্রামটা, দেন আমার প্রোগ্রামটা এখানে এসে থেমে আছে। এখন আমি যদি এতে দেখি, নিচেও দেখা যায় এতে আন্ডা, বিতে আন্ডা, নিচে দেখার কিছু নাই, এ আন্ডা, বি আন্ডা। যখন আমি F10 চাপবো, একটা এক্সিকিউশন হলো, তখন এর ভিতর আমি কত দেখতেছি 6, নিচেও দেখেন এর ভিতর 6। আবার F10 চাপলে বিতেও 37 ঢুকে গেল। এবার F10 চাপলে দেখেন কোথা থেকে কোথায় যাচ্ছে, কমন পড়ছে, এই যে কোন স্টেপে যাচ্ছে, কোথায় যাচ্ছে। F10 প্রত্যেকবার চাপলে সে এক এক করে আপনাকে স্টেপগুলা দেখাই দিবে যে কই থেকে কই যাচ্ছে, কই থেকে কই যাচ্ছে, কই থেকে কই যাচ্ছে। তাহলে আপনার মুখস্থ রাখারও দরকার নাই। এইভাবে আপনি প্রোগ্রাম শুরুর দিকে বেসিক প্রোগ্রাম, ছোট প্রোগ্রামগুলো যদি অ্যানালাইসিস করেন, আপনার টেন্ডেন্সিটা এরকম হয়ে যাবে, ইন্টেনশনটা এরকম হয়ে যাবে। নেক্সট টাইম থেকে বড় কট করলে আপনার প্রবলেম হবে না, ঠিক আছে? কারণ যেভাবে করা উচিত সেভাবে আপনি করতেছেন, সেভাবে আপনার ভুল সবচেয়ে কম হবে। বোঝা গেছে ব্যাপারটা? পাক্কা? ওকে, তাহলে একটুক আমরা দেখি লুপ পর্যন্তই থাকি, একটুকে আমরা ক্লিয়ার করলাম। একটু বাসায় আজকে দেখতে হবে, যেহেতু আমাদের ক্লাস কালকে। আমার ধারণা যতটুকু আমি দেখাইছি বাসায় সর্বোচ্চ 1-1.5 ঘন্টা দেখতে হবে। কালকে কি করবো আমরা? হালকা। কালকের ক্লাসটা বেশি ইম্পর্টেন্ট, কারণ আজকে এটা আমরা আগে থেকে জানি। এটা আমি বুঝি না। মানে আমরা তো যখন জাভা তখন এসএল লেভেল এ দিয়ে মানে একটা কোন ছিল লেভেল দিয়ে মানে না, এটা ওটা আমার এখানকার সাথে কোনো কিছুর সাথে লিংক দিতে পারবো, মিলাতে পারবো। বুঝা গেছে? তবে লেভেল বলতে লেভেল 1 গো টু বলতেছেন, গো টু এখানে যাও। গো টু কিন্তু আলাদা একটা স্টেটমেন্ট। গো টু একদম যখন অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ ছিল সেখান থেকে গো টু আছে, আজ পর্যন্ত সব ল্যাঙ্গুয়েজে গো টু আছে। গো টু একটা খুব শক্তিশালী আছে, ইভেন এইচটিএমএল এও গো টু আছে। স্যার গোটটা স্যার বাদে প্রোগ্রামিং করা হয়। তো ওইটা হয়, ওইটা সবখানে কাজ করে। তো ওইটা আমি লজিকের ভিতরে আনতে চাচ্ছি। তাহলে লুপের সাথে সবচেয়ে অপরিহার্য লজিক দুইটা কি 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 হয়? ব্রেক এবং কন্টিনিউ। হ্যাঁ, অনেকে বলে এটার কাজ আছে কি না, দিলে কি হবে, না দিলে কি হবে, বোঝা যাবে কি যাবে না। এটার জন্য আপনি 2-3টা ক্লাস ওয়েট করতে হবে, আমি দেখাবো। রেডি? তো আপনারা যেহেতু রেডি, আমার আর ক্লাস করে লাভ কি?